লেখ। আগের ক্লাসগুলো তো পড়ালাম, ইনফ্লেশনারি গ্যাপ পড়ালাম, ডিফ্লেশনারি গ্যাপ পড়ালাম, ডিমান্ড পুল ইনফ্লেশন পড়িয়েছি, কস্ট পুশ ইনফ্লেশন পড়িয়েছি। আজকে কোনো কি বলতো, মানে এই যে ইনফ্লেশন হয় না দেশে, তো ইনফ্লেশনটাকে কি করে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? ইনফ্লেশনটাকে কি করে কন্ট্রোল করা যায় সেই কোশ্চেন করবো। ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায়, বা তুই বলতে পারিস যে এটাও এটাও যদি আসে যে লিখতে পারি ইনফ্লেশনারি গ্যাপ কি করে কন্ট্রোল করা যায়, এটাও লিখতে পারিস অ্যান্সার, ঠিক আছে? একই অ্যান্সার হয়ে যাবে। তো আমি লিখছি মেজার্স টু কারেক্ট এক্সেস ডিমান্ড, কোশ্চেনটা লিখছি মানে মেজার্স টু কারেক্ট এক্সেস ডিমান্ড, মেজার্স টু কারেক্ট মেজার্স টু কারেক্ট এক্সেস ডিমান্ড। মানে দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায়, ঠিক আছে, দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায়, তাহলে কি সেই ডিমান্ডটাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে। আর দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায়, আমি আগের ক্লাসগুলোতে কি বলেছিলাম, দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায় তখন জিনিসের দাম বাড়াতে হয়, তাই না? জিনিসের দাম বাড়াতে ইনফ্লেশন দেখা দিতে হয়, ঠিক আছে? মানে মেন কথা হচ্ছে, মেন কোশ্চেনটা হচ্ছে, দেশে যদি প্রচুর ইনফ্লেশন হয়ে, ইনফ্লেশন মানে কি, জিনিসের দাম যখন প্রচুর বেড়ে যায়, তা জিনিসের দাম প্রচুর বেড়ে যাওয়াটাকেই তো বলা হয় ইনফ্লেশন, ঠিক আছে? তো জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাওয়াকে তো বলে ইনফ্লেশন। তো বলছি ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা যায়, এরকম কোশ্চেন পরীক্ষায় এবার আসছে, ঠিক আছে? ইকোনমিক্সে আসছে, 10 নম্বর দেবে এটা। ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায়, 10 মার্কসে দেবে, মানে ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করতে পারে। এবার প্রশ্ন হলো, দেশে যদি ইনফ্লেশন হয় সেটা কন্ট্রোল করে কে? জানিস দেশে ইনফ্লেশন হলে কন্ট্রোল করবে কে? কে বলতো, কি করে বলতে পারি বল? আজকে আমার দেশে ধর জিনিসের দাম প্রচুর 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 বেড়ে গেছে, এটা কন্ট্রোল করা কার, কার উচিত, কার কন্ট্রোল করা উচিত? দেশের সরকারের কন্ট্রোল করা উচিত। দেশের জিনিসের দাম যদি না, খবর দেখিস, খবর খুলে দেখাচ্ছে, দেখবি জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বলছে না, দেখবি খবর খুললে দেখবি হচ্ছে জিনিসের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু দেশের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোন সরকার? রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই তো? তার মানে দেশে যদি ইনফ্লেশন হয় তাহলে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলটা করার দায়িত্ব কার হাতে থাকে? দুজন লোকের কাছেই দায়িত্ব থাকে। জিনিসপত্রের দাম কন্ট্রোল করার দায়িত্ব কার হাতে? দুজন লোকের কাছে থাকে, দুজন লোককে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা সেন্ট্রাল ব্যাংক, এটা তো লিখতে হবে এভাবে, ঠিক আছে? বললাম, বুঝতে পারলি তো? তার মানে দেশে যদি প্রচুর ইনফ্লেশন দেখা যায় তাহলে কি সেটা কন্ট্রোল করতে হবে, তো সেটা কন্ট্রোল করতে পারে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? তো তাহলে লিখতে পারিস, এখানে লিখবি আমার সঙ্গে সঙ্গে। একটা হচ্ছে ফিসকাল পলিসি, কি লিখলাম জানিস? ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি, ঠিক আছে? তাহলে দেশে যদি অতিরিক্ত ইনফ্লেশন দেখা দেয় সেটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করার জন্য দুজন লোক এগিয়ে আসে, একজনকে ফিসকাল পলিসি আর একটা হচ্ছে মনিটারি পলিসি। কি বললাম? একটা ফিসকাল পলিসি, একটা মনিটারি পলিসি, একটা ফিসকাল পলিসি আর একটা মনিটারি পলিসি। তো ফিসকাল পলিসি, এই পলিসিটা কে ফ্রেম করেছে এই মধ্যে? আচ্ছা বলিনি, আমি এটা বলিনি ফিসকাল পলিসি কে ফ্রেম করেছে, আমি এখনো বলিনি। আর মনিটারি পলিসি কার আন্ডার, মানে এই ফিসকাল পলিসির ডিপার্টমেন্ট কার, এটা আমি বলিনি। আর মনিটারি পলিসির ডিপার্টমেন্ট কার, এটাও আমি বলিনি। আমি কি বললাম? দেশে যদি প্রচুর ইনফ্লেশন হয় সেটাকে কন্ট্রোল করতে, সেটা কন্ট্রোল করতে পারে কে? দুজন লোক কন্ট্রোল করতে পারে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল ব্যাংক। এইবার এই যে, তাহলে এর মধ্যেই কোনো না কোনো একটা অ্যান্সার বেরিয়ে আসবে। এই ফিসকাল পলিসি বা মনিটারি পলিসি, দুটোর মধ্যে যে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, যে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আচ্ছা, ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি দুটোর মধ্যে যে কোনো একটা সেন্ট্রাল ব্যাংকের হাতে আছে। আইডিয়া করে বলতে পারবি এর মধ্যে কোনটা সেন্ট্রাল ব্যাংক? গভর্নমেন্ট। হ্যাঁ, মনিটারি পলিসি মানে কি? মনিটারি পলিসি আর্থিক নীতি, দেশে যত আর্থিক নীতি গ্রহণ করা হয়, কে গ্রহণ করে? দ্য সেন্ট্রাল ব্যাংক। তার মানে এটাকে ফ্রেম করেছে, মনিটারি পলিসি ফ্রেম করে কে? আরবিআই। আর এটা ফ্রেম করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? লেখ, লেখ দিস পলিসি আর ফ্রেম বাই, লেখ দিস পলিসি, লেখ দিস পলিসি আর ফ্রেমড বাই, দিস পলিসি আর ফ্রেমড বাই কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। লিখবি দিস পলিসি আর ফ্রেমড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এইদিকে লিখ দিস পলিসি আর ফ্রেমড বাই, কি লিখবো এটা, না কি লিখবো বল? সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে?
এই যে এটা লিখলাম, এটা যে কোনো দেশের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যে কোনো দেশের জন্য, যে কোনো দেশে যদি প্রচুর ইনফ্লেশন হয়ে যায়, সেটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কে করতে পারে? ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি। ফিসকাল পলিসি কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে। আর মনিটারি পলিসি কার হাতে থাকে? সেন্ট্রাল ব্যাংক। দিস পলিসি আর ফ্রেম বাই সেন্ট্রাল ব্যাংক। জানি আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে আরবিআই, আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে তো? আচ্ছা, এটাই তো 10 মার্কস আসবে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তো শিওর কোনো না কোনো কলেজে, ম্যাক্সিমাম কলেজে এই কোশ্চেনটা আসবে। ম্যাক্সিমাম কলেজে এই কোশ্চেনটা দেবে, ম্যাক্সিমাম কলেজে এই কোশ্চেন 10 মার্কসের জন্য। এই চ্যাপ্টার 10 মার্কস আসবে। এই কোশ্চেন 10 মার্কস আসলে একটা এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে তো? তো দেখ, তার মানে তোকে আগে লজিকটা বুঝতে হবে, গল্পটা বুঝতে হবে। দেশে যখন ইনফ্লেশন দেখা যায়, ইনফ্লেশন মানে জিনিসের দাম যখন প্রচুর বেড়ে যায়, জিনিসের দাম যখন প্রচুর বেড়ে যায়, তখন দেশের সরকারকে এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে? উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এখানে এটাই বলছে কি করে, এটাই এটাই তোকে বলেছে। তাহলে কি লিখবো এখানে? ফিসকাল পলিসির মধ্যে দুটো পয়েন্ট লিখবো, এর মধ্যে দুটো পয়েন্ট কভার করে, এর মধ্যে দুটো পয়েন্ট কভার করে। একটা পয়েন্ট লেখ ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। আর আরেকটা কি লিখবি? ইনক্রিজ ইন ট্যাক্সেস। আরেকটা লিখবে কি? ইনক্রিজ ইন ট্যাক্সেস। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা পুরো ভালো করে বুঝতে হবে। এই কারণে এখানে যে অ্যান্সার লিখুন, অ্যান্সার লেখাটা লিখতে হবে কিভাবে সেটা তোকে বুঝতে হবে। তো এখানে বলছে যে কোশ্চেন বলছে মেজার্স টু কারেক্ট এক্সেস ডিমান্ড, ঠিক আছে? এক্সেস ডিমান্ড যদি হয়ে যায়, দেশে যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি হয়, কি মনে হয়? দেশে যদি জিনিসপত্রের ডিমান্ডটা বেশি হয়, তখন কি করতে হবে? জিনিসপত্রের ডিমান্ড যদি বেশি হয়, তখন দাম বাড়াতে হবে। মানে মোট কথা, দেশে যখন জিনিস, লোকের হাতে, লোক কখন ডিমান্ড করবে? যখন, না, লোক কখন ডিমান্ড করবে? লোকের হাতে যখন প্রচুর টাকা পয়সা থাকবে। লোকের হাতে যখন প্রচুর টাকা পয়সা থাকবে, তখন লোক ডিমান্ড করবে। তাহলে লোকের হাতে যদি প্রচুর টাকা পয়সা থাকে, এটা কে কন্ট্রোল করতে পারবে? সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। কি করে কন্ট্রোল করবে? কি করে করবে? তো দেখ, আমি দুটো পয়েন্ট লিখি, পয়েন্টটা দেখে আইডিয়া কর কি লিখেছি। ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট খরচা করা কমিয়ে দেবে। এবার গভর্নমেন্ট কোথায় খরচা করে ভাব? সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় খরচা করে ভাব? সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় খরচা করে? স্কুল তৈরি করে, কলেজ তৈরি করে, হাসপাতাল তৈরি করে, বড় বড় ব্রিজ তৈরি করবে, ঠিক আছে? মানে এরকম জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট খরচা করে। তা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি খরচা করে, তাহলে ওখানে যারা কাজ করে তারাই তো টাকাটা নিয়ে যাবে বাড়িতে। তাহলে তাদের হাতে প্রচুর টাকা চলে আসবে, হ্যাঁ কি না? তাদের হাতে যখন টাকা প্রচুর চলে আসবে, তখন তো তাদের ডিমান্ড বাড়বে। তাহলে এরকম কেসে কি করা উচিত? যখন দেশে অতিরিক্ত ডিমান্ড হয়ে গেছে, সাপ্লাই নেই, দেশে অতিরিক্ত ডিমান্ড হয়ে গেছে, ঠিক আছে? তখন কি করতে পারে সরকার? সরকার তখন কি করতে পারে? সরকার বলল, না, আমি এই সমস্ত কাজ এখন বন্ধ রাখি, এখন ডিমান্ড বেড়ে গেছে, আমি সেই কাজগুলোই করবো যেই কাজগুলো করার নেসেসারি, যে কাজগুলো না করলে চলবে না, সেই কাজগুলোই করি। গল্পটা বলতে পারলে কি বললাম? আমি লেখাবো, যখন লেখবো তখন বোঝাবো। জাস্ট আগে ওভারভিউটা নে, তারপর এই কোশ্চেনের ওভারভিউটা নে, তারপর আমি লেখাবো। তাহলে বুঝতে পারলি কি বললাম? ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং মানে, তুই ভাব না, তুই দেখ তোর রাস্তাঘাটে দেখবি কত ব্রিজ তৈরি হচ্ছে। আর যদি ব্রিজটা তৈরি করে যে এখন ইনিশিয়ালি বন্ধ থাকে, ইনিশিয়ালি 6 মাসের জন্য যে বন্ধ থাকলো, ব্রিজ তৈরি করা বন্ধ থাকলো, তাহলে ওখানে যারা কাজ করতো, তাহলে এখন বসে গেল, ওরা কাজটা করতে পারছে না, তাই তো? তাহলে কাজটা করতে না পারলে মানে ওরা তো বাড়িতে টাকা নিয়ে যেতে পারছে না, ওরা তো টাকা নিয়ে যেতে পারছে না, টাকা নিয়ে না গেলে তাহলে আগে যে লেভেলে খরচা হতো, যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা এখন থাকবে, তার ডিমান্ডটা কমে যাবে। তাহলে তোর ডিমান্ড, কি বলেছে, এক্সেস ডিমান্ড, এইভাবে ডিমান্ডটা কন্ট্রোল হয়ে গেল না? আগে যে ডিমান্ড ছিল, ডিমান্ডটা কন্ট্রোল হয়ে গেল। আর একটা কি হতে পারে? ইনক্রিজ ইন ট্যাক্সেস। তুই ভাব, সরকার যে ট্যাক্স নেয়, ধর, সাপোজ ধর আজকে ধর একটা ফ্যামিলিতে ইনকাম ধর 10,000 টাকা, সরকার 10% ট্যাক্স নিয়েছে। তাহলে ট্যাক্স বাদ দেওয়ার পর কত রইল? 9,000 টাকা। 9,000 টাকা খরচা করতে পারবে। এখন যদি সরকার 10% জায়গায় 20% ট্যাক্স নেয়, তাহলে কত খরচা করতে পারবে? 8,000 টাকা। তাহলে আগে জায়গায় 9,000 খরচা করতে হতো, এখন 8,000 টাকা, খরচাটা কমে গেল, সেবার প্রবণতা কমে গেল। তার মানে সরকারের কাছে এই দুটো অপশনই আছে। মানে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুটো কাজ করছে। বেসিক্যালি দুটো পয়েন্ট করতে পারে। কি করতে পারে? একটা হচ্ছে গভর্নমেন্ট, মানে সরকারি খরচা কমাতে পারে, আর একটা কি করতে পারে? ট্যাক্স বাড়ানো। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, ঠিক আছে? সবচেয়ে বেশি কাজ কার কার হাতে থাকে? আরবিআই। প্রচুর কাজ থাকে আরবিআই। দেখবি আরবিআই কি করে,
ঠিক আছে, এর দুটো পয়েন্ট কি লিখবো জানিস? কোয়ান্টিটেটিভ লিখবি, কোয়ান্টিটেটিভ মেথড। একটাকে বলে কোয়ান্টিটেটিভ মেথড, একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ মেথড, আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ মেথড। কি লিখলাম? একটা কোয়ান্টিটেটিভ মেথড আর একটা কোয়ালিটেটিভ মেথড। দেখতে পারলি কি লিখলাম? একটা কোয়ান্টিটেটিভ মেথড, একটা কোয়ালিটেটিভ মেথড। এবার কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে কতগুলো পয়েন্ট আসে আমি সব বলে দিচ্ছি। একটা করে লিখতে পারিস তুই, ব্যাংক রেট। একটা লিখ ব্যাংক রেট, সব বলবো, নাম তো শুনেছি ব্যাংক রেট, নাম তো শুনেছি ব্যাংক রেট। একটা লিখবি ব্যাংক রেট, একটা লিখবি রেপো রেট, একটা লিখবি রেপো রেট, একটা লিখবি ব্যাংক রেট, একটা লিখবি রেপো রেট, একটা লিখবি টিপিলার। টিপিলার বুঝিস তো? আরে সিনেমা না, আর টিপিলার সিনেমা না। এই টিপিলারটা কি? রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট। টিপিলার হচ্ছে রিভার্স রেপো রেট। কি লিখলাম? রিভার্স রেপো রেট। আর কি হতে পারে? ওপিও। ওপিও লিখো না, ওএমও, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, কি কি বললাম দেখতে পারলি তো? কি কি লিখলাম বল? ব্যাংক রেট লিখলাম, রেপো রেট লিখলাম, রিভার্স রেপো রেট লিখলাম, ঠিক আছে, ওপেন মার্কেট অপারেশন লিখলাম। তারপর লিখবি কি বলতো? সিআরআর, আগের ক্লাসে পড়েছিলাম, মনে পড়ে? ফুল ফর্ম লিখে দেবো, আমি লিখাচ্ছি। ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। আর একটা কি? এসএলআর। ঠিক আছে, আরেকটা লিখবো এসএলআর। এসএলআর ফুল ফর্মটা লেখাচ্ছি আমি। লেখ, এসএলআর ফুল ফর্ম লেখ, স্ট্যাটুটরি, লেখ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। পাবি পয়েন্ট। কটা পয়েন্ট দেখতে বলি? 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট পাবি তোদের বইতে, ঠিক আছে? 6টা পয়েন্ট পাবি। কিন্তু অরিজিনালি যদি সত্যি কথা মানে যদি রিয়ালিটি হওয়া যায়, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি তুই ওয়েবসাইটে যাস, তাহলে কিন্তু এই কটা পয়েন্ট লেখা নেই। 1 2 3 4 5 6 লেখা নেই, আরো আরো 3টে পয়েন্ট এক্সট্রা লেখা আছে। আরো আরো অনেকভাবে কমানো যায়। মানে এটা হচ্ছে কমন, বইতে পাবি। বাকিগুলো বাকি আরো 2-3টা আছে, এগুলো বইতে নেই। ঠিক আছে তো? আচ্ছা, এবার হচ্ছে কোয়ালিটেটিভ মেথড লিখো, কোয়ালিটেটিভ মেথড। 3টে পয়েন্ট এই কোয়ালিটেটিভ মেথড। একটাকে লিখবো হচ্ছে লেখ, একটা লিখি মার্জিন রিকোয়ারমেন্ট, একটা লিখি মার্জিন রিকোয়ারমেন্ট লেখ, একটা লেখ মার্জিন রিকোয়ারমেন্ট। একটাকে লিখতে হয় মার্জিন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? একটাকে লিখবি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। আর লাস্ট পয়েন্ট লিখবি মোরাল, মোরাল সুয়েশন, মোরাল সুয়েশন, SUASION। ঠিক আছে, মোরাল সুয়েশন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? এই 3টে পয়েন্ট, তার মানে বুঝতে পারলি তো? মানে এইটা হচ্ছে মানে পয়েন্টিং গুলো বললাম, পয়েন্টিং। এবার পয়েন্ট গুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে তো? তার মানে কোশ্চেনটা বুঝতে পারিস তো? তোকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ইনফ্লেশনটা কি করে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, ইনফ্লেশনটা কি করে কন্ট্রোল করা যায়, ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায়, বা যদি কোশ্চেন যদি এরকম দেয় যে দেশে যদি এক্সেস ডিমান্ড মানে, এক্সেস ডিমান্ড মানে কি বলেছিলাম? ইনফ্লেশন বা ইনফ্লেশনারি গ্যাপ, ঠিক আছে? বা ওই যেটা শিখেছিলাম ডিমান্ড পুল ইনফ্লেশন, এগুলো যে সব বলেছিলাম, যে এইগুলো যদি ডিমান্ড যদি দেশে প্রচুর হয়ে যায়, তাহলে কি করতে হবে, কি করে কন্ট্রোল করা যায়, এই ছিল তোর কোশ্চেনটা। ঠিক আছে তো? এবার এইগুলো এক একটা করে আমি আজকে না মনিটারি পলিসি আগে পড়াবো, মনিটারি পলিসি পড়ানো হয়ে গেলে ফিসকাল পলিসিটা পড়াবো।
এই যে তোদের বইতে দিয়ে কি দিয়ে তোদের বইতে কন্ট্রোল অফ ইনফ্লেশন, বুঝতে পারলি তো? কোশ্চেনটা কি দিয়েছে বলতো? কন্ট্রোল অফ ইনফ্লেশন, মানে ইনফ্লেশনটা কি করে কন্ট্রোল করে, এটাই হচ্ছে কোশ্চেন। ইনফ্লেশনটা কি করে কন্ট্রোল করা যায়, যদি তোর পরীক্ষায় আসে ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে তোর অ্যান্সার হবে। এখন যেটা লেখাচ্ছি এটাই হচ্ছে ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায়, এটা তার অ্যান্সার। ঠিক আছে, তো ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তোর কাছে দুটো দুটো পলিসি আছে, একটা ফিসকাল পলিসি, একটা মনিটারি পলিসি। ফিসকাল পলিসি কি করে হবে? দুটো পয়েন্ট, একটা গভর্নমেন্ট স্পেন্ডিং, কি লেখা যায়, একটা গভর্নমেন্ট স্পেন্ডিং মানে সরকারি খরচা কমাতে হবে, আর ট্যাক্স বাড়াতে হবে। সরকারি খরচা কমাতে হবে আর একটা ট্যাক্স বাড়াতে হবে। এই দেখ, তোদের বইতে করাবো, তোদের বই 4টে পয়েন্ট দিয়েছে, কিন্তু মেনলি দুটো পয়েন্ট। তোদের বইতে 4টে পয়েন্ট দিয়েছে, মেনলি দুটো পয়েন্ট আমি বলে দিলাম। আচ্ছা, এটা একটা বললাম। আর একটা কি, মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি দুদিক থেকে লিখতে হবে। মনিটারি পলিসি দুটো ভাগ, একটা কি কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভের মধ্যে কি কি থাকবে? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। ঠিক আছে তো? আর কোয়ালিটেটিভ মেথডের মধ্যে কি করে? মার্জিন রিকোয়ারমেন্ট, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল আর মোরাল সুয়েশন। এবার দেখ, এই যে আমি নোটটা দিয়ে দেবো ক্লাস শেষ হয়ে গেলে। ইংলিশ নোটটা লিখে সময় নষ্ট করবো না আমি, হ্যাঁ। দেখ কি লেখা আছে, মনিটারি পলিসি। আমি কি বললাম আগে, কোনটা পড়াবো বললাম? মনিটারি। কেন মনিটারি পলিসি পড়াবো জানিস? আইডিয়াই করে নে। তুই বল কেন আগে মনিটারিটা পড়াবো, বল দেখি। আইডিয়া কর দেখি কেন মনিটারিটা পড়াতে হচ্ছে। এই দেখ, ফিসকাল পলিসিতে মাত্র দুটো পয়েন্ট আছে, অনেক কম সময় হয়ে যাবে। কিন্তু মনিটারি পলিসি কটা পয়েন্ট, দেখ দেখি কটা পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা পয়েন্ট মনিটারি পলিসি। মনিটারি পলিসি 9টা পয়েন্ট, ওটা দুটো পয়েন্ট, তাহলে এর পয়েন্ট গুলো বেশি, তাহলে এটা আগে ভালো করে অ্যানালাইসিস করে নি। এবং এই টপিক কিন্তু তোর জানানো টপিক, মানে নলেজ বেস। দেখ কি লেখা আছে, মনিটারি পলিসি কি লেখা আছে? দ্য মনিটারি পলিসি, এই মনিটারি পলিসি যে কার হাতে আছে? আরবিআই। ব্যাংক বলবি না, ব্যাংক বলবি না, ব্যাংক তো তোর বাড়ির বাইরে ব্যাংক আছে, একটা বন্ধন ব্যাংক, স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, সব ব্যাংক কন্ট্রোল করতে পারে না। এই ধর দেশে যখন ইনফ্লেশন হয়, কন্ট্রোল করার দায়িত্ব কার? দুজন লোকের কন্ট্রোল করার দায়িত্ব, একটা সেন্ট্রাল ব্যাংক আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, যে পুরো দেশ চালাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর একটা কি সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই। ঠিক আছে, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে এমন একটা জিনিস, যে আমাদের এখানে যত ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক হচ্ছে ওদের বাবা। বাবা যা বলবে তাই শুনতে হবে। রিজার্ভ ব্যাংক যা বলবে তাই শুনতে হবে। ঠিক আছে তো? তো রিজার্ভ ব্যাংকই কিন্তু পুরো কন্ট্রোল করে, সমস্ত কিছু কন্ট্রোল করে রিজার্ভ ব্যাংক। এই যেমন দেখ না, তো এখানে কি বলছে দেখ, মনিটারি পলিসি টুল গুলো, মনিটারি পলিসি কি কি টুল আছে? দ্য আরবিআই ইজ এম্পাওয়ার্ড টু রেগুলেট দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি থ্রু মনিটারি পলিসি। এই যে দেশে যে মানি সাপ্লাই হচ্ছে, মানিটা কে সাপ্লাই করে? আরবিআই। কার হাতে পাওয়ার আছে? বলছে দ্য আরবিআই ইজ এম্পাওয়ার্ড টু রেগুলেট মানি সাপ্লাই। ঠিক আছে, মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি থ্রু মনিটারি পলিসি। দেখ, এই যে দেশে যখন ইনফ্লেশন হয়ে যাবে না, ওর মানে আরবিআই হাতে একটা পাওয়ার আছে, মানি লোককে দেশের হাতে, লোক মানে দেশে যখন প্রচুর ইনফ্লেশন হবে, তখন আরবিআই কি করবে? আরবিআই ভাববে যে না, লোকের কাছে এত ডিমান্ড কেন লোকে করছে, লোকের হাতে প্রচুর টাকা আছে, তো লোকের হাত থেকে টাকা নিয়ে নেবো সব। লোকের হাত থেকে টাকা সরিয়ে দিতে হবে, লোকের হাতে যেন এত টাকা না যায়, ওই কাজটা করে। এবার ও কি কি পলিসি গ্রহণ করবে, এমন কি পলিসি গ্রহণ করলে লোকের হাতে আর টাকা যাবে না, সেইগুলো এখানে শিখছিস। এমন কি কাজ করলে লোকের হাতে টাকা যাবে না, বুঝতে পারলি তো? এমন কি কি কাজ করলে, তুই এখানে সব লেখা আছে, এমন কি কি কাজ করলে লোকের হাতে টাকা যাবে না, সেটাই এখানে বলেছে। কারণ এটাই কিন্তু দেশের ব্যাংকের, যে কোনো দেশের ব্যাংকের এটাই দরকার, মানে সেন্ট্রাল ব্যাংকের এটাই দরকার। দেশে যদি ইনফ্লেশন হয়, এটাকে কন্ট্রোল করার এটাই সবচেয়ে বেস্ট পলিসি। সেন্ট্রাল গভর্নমেন্টের চেয়ে এটা বেস্ট পলিসি দেখবি আরবিআই। আরবিআই বেশ কিছু পলিসি নেবে, মানে মেন ব্যাপারটা কি, এখন তুই আমি আমরা ডিমান্ড করবো কখন? আমার হাতে যদি টাকা থাকে। তা আমার হাতে যদি টাকা, যদি আগে যা ছিল এখন যদি টাকা কমে যায়, তাহলে কি সেই ডিমান্ড গুলো থাকবে? তাহলে ওইখানেই আরবিআই টার্গেট করবে। বুঝতে পারছিস কি বললাম? বলছি দ্য আরবিআই ইজ এম্পাওয়ার্ড টু রেগুলেট দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি থ্রু মনিটারি পলিসি। মনিটারি পলিসির মাধ্যমে মানি সাপ্লাইটা কি করছে? ইকোনমিতে রেগুলেট করছে, মানে কন্ট্রোল করছে। ঠিক আছে, দেয়ার আর টু টাইপস। এই মনিটারি পলিসি ধর দুই ছেলে, মনে কর মনিটারি পলিসি দুই ছেলে, একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। এক ছেলের নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ হচ্ছে বড় ছেলে, ঠিক আছে।
মানে বড় ছেলে কোয়ান্টিটেটিভ, আর ছোট ছেলের নাম হচ্ছে কোয়ালিটেটিভ। এই কোয়ালিটেটিভ জিনিসটা কি আর কোয়ান্টিটেটিভ জিনিসটা কি বোঝাচ্ছে? আচ্ছা কোয়ান্টিটি মানে জানিস তো? কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি আর কোয়ালিটির মধ্যে ডিফারেন্স বুঝিস তো? কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে এমন একটা জিনিস, কোয়ালিটি একটা জিনিস হয়, আর একটা কোয়ান্টিটি আর একটা। কোয়ান্টিটি মানে কি? কোনো একটা নাম্বারিং থাকবে। দেখ পড়াচ্ছি কোয়ান্টিটেটিভ কাকে বলে, কোয়ালিটেটিভ কাকে বলে। The quantitative instrument are also known as general tool used by RBI. RBI ফুল ফর্ম জানিস, বলতে হবে না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট মানে মনিটারি পলিসি কন্ট্রোল করার জন্য তো বললাম দু রকম ভাবে মনিটারি পলিসি কন্ট্রোল করা যায়, একটা কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ। বলছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট আর অলসো নোন অ্যাজ জেনারেল টুল ইউজড বাই আরবিআই। আরবিআই কিছু মানে এটা মানি সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য আরবিআই কিছু জেনারেল টুল ইউজ করে, সেটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ, সেটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ। আচ্ছা, দিস ইনস্ট্রুমেন্ট আর রিলেটেড টু দা কোয়ান্টিটি অ্যান্ড ভলিউম অফ দা মানি। এটা কার সঙ্গে রিলেটেড আছে? কোয়ান্টিটি অফ মানি এবং মানি ভলিউম অফ মানির সঙ্গে। ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্ট গুলো কার সাথে রিলেটেড আছে? কোয়ান্টিটি অফ মানি আর হচ্ছে ভলিউম অফ মানি। বলছে দিস ইনস্ট্রুমেন্ট আর ডিজাইন টু কন্ট্রোল দ্য টোটাল ভলিউম অর মানি ইন দ্য ইকোনমি। এই যে এই ইনস্ট্রুমেন্ট, এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো এমন ভাবে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেটা কিনা দেশে মানে ইকোনমিতে যে মানিটাকে কি করবে? কন্ট্রোল করবে। মানিটাকে কন্ট্রোল করবে, মানে সাপ্লাই অফ মানি যেটা বলি আমরা, ওটাকে কন্ট্রোল করবে। ইট এফেক্টস অল দ্য সেক্টর অফ দ্য ইকোনমি। এটা কিন্তু আমাদের ইকোনমিতে কটা সেক্টর? তিনটে সেক্টর আছে। একটাকে বলে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, আর একটা টার্সিয়ারি সেক্টর। তিনটে সেক্টর। প্রাইমারি সেক্টরকে বলে এগ্রিকালচার সেক্টর, ঠিক আছে। সেকেন্ডারি সেক্টরকে বলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর টার্সিয়ারি সেক্টরকে বলে সার্ভিস সেক্টর। তিনটে সেক্টরে কিন্তু এফেক্ট করবে, তিনটে সেক্টরে এফেক্ট করবে। এই যে কোয়ান্টিটেটিভ টুল হচ্ছে এমন একটা টুল যেটা তিনটে সেক্টরেই কিন্তু তোর এর এফেক্ট করবে। তিনটে সেক্টর, এমন না যে পার্টিকুলার একটা সেক্টরে এফেক্ট করবে, তিনটে সেক্টরে এফেক্ট করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো স্যার কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে কি কি পড়ে? দেখ আমি অলরেডি বলেছি না, আমি দেখ চার্টে লিখালাম না কোয়ান্টিটেটিভ কি কি পড়ে, দেখ লেখা আছে পড়। দেখ প্রথমে বলেছে, দেখ এখানে লিখেছি ইট ইনক্লুডস ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাটিউটরি কি লেখা ছিল বল, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, ওপেন মার্কেট অপারেশন ওএমও, রিভার্স রেপো রেট মানে ওই ট্রিপল আর। আর দেখ আরো দুটো পয়েন্ট আমি লেখাইনি, এটা হচ্ছে তোর আমাদের বইতে পাবো না, বুঝিস তো, খুব প্রফেশনাল কোর্সের বইতে থাকতে পারে, না থাকার চান্স বেশি, কিন্তু এরকমও নিয়ম আছে, এই দুটোও আছে। একটা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি আর একটা মার্জিন স্ট্যান্ডিং ফেসিলিটি। আমাদের বইতে পাবো না, মানে এটা মানে অরিজিনালি মানে যদি আরবিআই এর সাইডে যাস, ঠিক আছে তো, বা তুই আরবিআই যারা কাজ করে ওদেরকে জিজ্ঞাসা করলে বলবি যে এ কটা ছাড়াও আরো পয়েন্ট হয়। এইভাবেও কিন্তু কন্ট্রোল করার দুটো পয়েন্ট আমাদের পড়তে হবে, বইতে নেই আমাদের পয়েন্ট। আর কোয়ালিটেটিভ টুলের মধ্যে কি কি পড়ে? কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট আর অলসো নোন অ্যাজ সিলেক্টিভ ইনস্ট্রুমেন্ট অফ দ্য আরবিআই মনিটারি পলিসি। দেখ কোয়ান্টিটেটিভ টুলটা কি? আমাদের ইকোনমি যে কোনো সেক্টরে, সব কটা সেক্টরে এটা মানতে হবে, এটা কম্পালসারি, এটা মানতেই হবে, করতেই হবে এটা। কিন্তু কোয়ালিটেটিভ টুলটা কি? কিছু সেক্টরকে মানতে হবে, কিছু সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য না। সবাইকে কিন্তু মানতে হবে। কি বলেছে? কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট আর অলসো নোন অ্যাজ সিলেক্টিভ ইনস্ট্রুমেন্ট অফ দ্য আরবিআই মনিটারি পলিসি। সিলেক্টিভ ইনস্ট্রুমেন্ট, দিস টুল এফেক্টস দ্য সিলেক্টেড সেক্টর অফ দ্য ইকোনমি। এটা ইকোনমির সিলেক্টেড সেক্টরকে এফেক্ট করে। আগের যেমন সবকটা সেক্টরকে এফেক্ট করেছিল, এখানে সিলেক্টেড সেক্টরকে এফেক্ট করছে। এর মধ্যে কি কি থাকে? এই যে কিছুক্ষণ আগে বললাম ক্রেডিট রেশনিং। ক্রেডিট রেশনিং মানে ক্রেডিট রেশনিং, বলি স্যার ক্রেডিট রেশনিং আপনি লেখাননি, আমি জানি ক্রেডিট রেশনিং লেখাই নেই। ক্রেডিট রেশনিং এ আরেকটা নাম লিখেছি, দেখ লিখেছিল সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল লেখা ছিল না? ওই সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, এই লাইনটা যখন পড়াবো তখন বুঝবো। ধর ব্যাংকের কাছে কেউ যদি লোন চেতে আসে, আরবিআই বলে দিয়ে তুই সবাইকে লোন দেবে না, কারণ দেশের অবস্থা খুব খারাপ, এখন তুই সবাইকে লোন দেবে না। যে কাকে লোন দেবো? যাদের খুব প্রয়োজন তাদেরকে। যেমন বলে কেউ বিয়ে করতে তাকে লোন দেবো না, দেবে না। বলছে কেউ গাড়ি কিনতে চাইছে, লোন দেবে না, লোন দেবে না। এইগুলো নেসেসারি নয়। করলে একটা ছেলে মানে পড়াশোনা করবে, প্রফেশনাল কোর্স করবে, লোন দাও, অবশ্যই লোন দেওয়া উচিত। এটা সিলেক্টিভ বলছে। তারপর বলছে ধরো কেউ বাড়ি করবে, বাড়িতে লোন দাও, লোন দাও। বুঝতে পারছো? মানে কিছু কিছু জায়গায় যেমন মানে খুব মানে বিলাসবহুল জিনিসের জন্য লোন দিও না।
মানে যেটা ছাড়াও চলবে কাজ তাদের লোন দিও না, কিন্তু এইগুলো দরকার, এইগুলো এখানে লোন দাও। বুঝতে পারলি ব্যাপারটা কি বলছে? তো এখানে কি বলছে, দিস টুল অ্যাফেক্ট সিলেক্টেড সেক্টর অফ দ্য ইকোনমি। এই টুলটা ইকোনমি সিলেক্টেড সেক্টরকে এফেক্ট করে, আর আগেরটা কি ছিল, সব কটা সেক্টরকে এফেক্ট করে। তা বলছে এর মধ্যে কি ইনক্লুড থাকবে, ক্রেডিট রেশনিং থাকে, ক্রেডিট রেশনিং আরেকটা নাম কি বললাম, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। মার্জিন রিকোয়ারমেন্ট, বলবো মার্জিন রিকোয়ারমেন্ট জিনিসটা কি, দেখবি অনেকে দেখবি ব্যাংকের থেকে লোন নিতে গেলে কি করতে হয়, ব্যাংকের থেকে আচ্ছা তুই আজকে ব্যাংকে তুই 20 লাখ টাকা লোন চাস, দিয়ে দেবে 20 লাখ টাকা, কি চাইবে, কিছু তো দিতে হবে, কিছু দিলে তো দিতে পারে। তুই ধর ব্যাংকে কিছু দিলে ব্যাংক কি রাখে, আরে বন্ধক শুনেছিস, বন্ধক, বন্ধক বুঝেছিস তো, ওই যে ব্যাংকের কাছে ধর আজকে তুই কেউ যদি বলে 20 লাখ টাকা লোন লাগবে, লাগবে তো বল, আমার 20 লাখ টাকা লোন লাগবে, ব্যাংক বলবে তুমি 30 লাখ টাকা বন্ধক রাখো। জাস্ট নরমাল একটা এক্সাম্পল বলছি। ওই একটা ধর কিছু যদি ব্যাংকের থেকে লোন নিতে যাস, কোনো কিছু লোন নিতে গেলে তো মর্টগেজ রাখতে হয় তো, কোনো কিছু তো মর্টগেজ রাখতে হয়, ব্যাংক কি এমনি এমনি লোন দিয়ে দেবে? কোনদিন যদি বাড়ি থেকে কেউ সিনিয়র তাকে জিজ্ঞাসা করি যে ব্যাংকের থেকে যদি আমি একটা লোন নিতে চাই, তাহলে ব্যাংকের কাছে কিছু মর্টগেজ রাখতে হয়, অবশ্যই মর্টগেজ রাখতে হয়, না তো লোন দেবে না। ঠিক আছে তো? যেমন দেখবি অনেকে এখন গোল্ড লোন বেরিয়েছে, তাহলে গোল্ড লোনে কি হয়, কি বন্ধক রাখে, সোনা, গোল্ড, গোল্ড বন্ধক রেখে তোর লোন পাওয়া যায়, তাই তো, গোল্ড লোন। তাহলে তোর কমন সেন্স কি খাটায়, তুই তো ব্যাংকের থেকে আনা বলে আমার 1 লাখ টাকার গোল্ড লোন দরকার, ও তোর থেকে তুই কত টাকার গোল্ড রাখতে হবে জানিস তো? মোটামুটি ধর 1 লাখ টাকা, যে 1,20,000, 1,30,000, 1.5 লাখ টাকার ওর গোল্ড কিন্তু রাখলো। কেন দেখ, কেন ওরা রাখবে না? সাপোজ ধর তুই 1 লাখ টাকা লোন নিলি, দেখা গেলো তোর সোনা ছিল 30,000 টাকা, তুই ধর ব্যাংকের কাছে ধারে কাছেই গেলি না, তাহলে তো ব্যাংকের তো ক্ষতি হয়ে গেল, ক্ষতি হলো কি হতে হলো না? তার মানে এই যে এখানে যে বলছি না, এই কথাটা মার্জিন রিকোয়ারমেন্ট, এটা বলবো মার্জিন রিকোয়ারমেন্ট। আর একটা কি যে মোরাল সুয়েশন, মোরাল সুয়েশন মানে কি বলতো, মানে মানে এই মোরাল সুয়েশন মানে কি বলবো, এটা হচ্ছে, এর ভালো এক্সাম্পল কি বলতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটার ভালো উদাহরণ। বুঝতে পারলি তো? মানে মানে ধর, মানে খুব ভালোভাবে, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমার্শিয়াল ব্যাংকে মানে খুব নম্র সভ্যভাবে যেমন কথা বলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন খুব নম্র সভ্যভাবে কথা বলে, নম্র সভ্যভাবে কথা বলবে, রিকোয়েস্ট করবে, বলছে এই কথাটা শোনো, বুঝতে পারলি তো? তখন ও বলল, ও শুনতেও পারে নাও শুনতে পারে, মানে মেন ব্যাপারটা ওকে রিকোয়েস্ট করবে, মোরাল সুয়েশন মানে কি, রিকোয়েস্ট করবে। এই রিকোয়েস্ট করলে তুই রিকোয়েস্ট নাও রাখতে পারিস, রিকোয়েস্ট করে রিকোয়েস্ট তো নাও রাখতে পারিস। ধর ব্যাংক বললো তুমি লোন দিও না, আরবিআই বললো তুমি লোন দিও না, বলছে না আমি দেবো, হ্যাঁ? এবার ও বলবে না ঠিক আছে, ও বুঝলো, ব্যাপারটা বুঝলো, মানে মানে আমার কথা বুঝছো, রিকোয়েস্ট করবে, তা রিকোয়েস্ট শুনতেও পারে আর নাও শুনতে পারে। তার মানে কি বুঝতে পারছিস? আর আগের কেসে কি কোয়ান্টিটেটিভ মানে কি, শুনতেই হবে, শুনতেই হবে, বুঝতে পারলি ব্যাপারটা? কোয়ান্টিটেটিভ মানে কি, করতেই হবে, কম্পালসারি এটা। কোয়ান্টিটেটিভ মানে কি, কম্পালসারি, তোমাকে এটা করতেই হবে। আর কোয়ালিটেটিভ মানে কি, কম্পালসারি না, কম্পালসারি নয়, এটা কিন্তু কোনো কম্পালসারি না। ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা পড়বো কোয়ান্টিটেটিভ টুল নিয়ে, এক একটা করে পড়বো। ব্যাংক রেট, প্রথমে পড়বো কি, ব্যাংক রেট, প্রথমে এক একটা করে পড়বো ব্যাংক রেট, একটু ছবি এঁকে এঁকে পড়লে সুবিধা হবে। বোঝার জন্য, কারণ ওখানে লেখাটা তো ওই ছবি থাকলেই তোর মুখস্থ হয়ে যাবে, ছবিটা এঁকে এঁকে পড়লেই তোর মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, ছবিটা এঁকে এঁকে পড়লেই তোর মুখস্থ হয়ে যাবে। তার একটা হচ্ছে আরবিআই, আর এখানে কি হচ্ছে ধর, এটাকে কি বলবো, কোন ব্যাংক বলবো, বিওআই, বিওআই বুঝিস তো, কি, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক রেট মানে জানিস তো, ব্যাংক রেট মানে কি, মানে কি বলছি ব্যাংক রেট মানে, তোর আইডিয়া আছে? হ্যাঁ, ব্যাংক রেট মানে ব্যাংক যে রেটটা নেয়, মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট তাকে বলে ব্যাংক রেট, ইন্টারেস্ট রেট এটাকে বলা হয় ব্যাংক রেট। এই যে ব্যাংক যে ইন্টারেস্টটা নেয় না, মানে ইন্টারেস্ট কিসের উপর, লোনের উপর ইন্টারেস্ট হয়। তা ব্যাংক যে ইন্টারেস্ট নেয়, সেই ইন্টারেস্টটা ব্যাংক থেকে যখন কেউ লোন নেয়, সেটা শর্ট পিরিয়ডের জন্য লোন নিতে পারে, আবার লং পিরিয়ডের জন্য লোন নিতে পারে। লং পিরিয়ডের জন্য যদি লোন নেওয়া হয় না, তাকে বলা হয় ব্যাংক রেট, লং পিরিয়ড হলে, বুঝতে পারলি? অনেক দিনের লং পিরিয়ড হলে তাকে বলে ব্যাংক রেট। আর যদি শর্ট পিরিয়ডের জন্য লোন হয়, তখন তাকে বলে রেপো রেট। মনে রাখবে, মনে থাকবে, শর্ট আর লং, লং হলে ব্যাংক রেট আর শর্ট হলে রেপো রেট, ঠিক আছে? তো এটাই আমি বলছি, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হবে তোকে,
ধর আরবিআই ব্যাংক, একটা ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ব্যাংক অফ ইন্ডিয়া কি ব্যাংক, আর আরবিআই কি ব্যাংক, এটা কি ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, আর এটা কি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। তো কমার্শিয়াল ব্যাংকের যখন টাকার দরকার হয়, ও টাকাটা কার থেকে নেয় জানিস, কমার্শিয়াল আরবিআই থেকে নেয়। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি আরবিআই কমার্শিয়াল ব্যাংকে 1,00,000 টাকা ধার দিল। ঠিক আছে, 1,00,000 টাকা যখন ধার দিল, তার বদলে ও কি নেবে, ও কি আরবিআই যখন ব্যাংক অফ ইন্ডিয়া মানে কমার্শিয়াল ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দিল, ফ্রিতে টাকা ধার দেবে নাকি, নেবে তো কিছু, নেবে তো, ইন্টারেস্ট নেবে। অর্থাৎ আরবিআই ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে যেই ইন্টারেস্টটা নেয় তাকে বলা হয় ব্যাংক রেট। বোঝা গেল ব্যাংক রেট জিনিসটা কি, পড়বো ওখানে লেখা পড়বো বুঝতে পারবে, ওটাকে বলা হয় ব্যাংক রেট। তো সাপোজ ধর উদাহরণ বলছি, ধর কত পার্সেন্ট নেবে, ধর সাপোজ ধর 1 নম্বর সিনারিওতে বলছে 10% নেবে, ভালো করে বুঝবি 10%। তার মানে কত টাকা, 1,00,000 টাকা লোন, 10% ইন্টারেস্ট, তাহলে কত দিতে হবে ওকে, 1,10,000 টাকা দিতে হবে, বুঝতে পারলি। তার মানে ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই থেকে লোন নেওয়ার জন্য ওকে কত টাকা খরচা করতে হয়েছে লোনটা পাওয়ার জন্য, 10,000 টাকা। 1,10,000 কেন, তুই এই যে তুই ধর আরবিআই থেকে যে 1,00,000 টাকা লোন নিলি, তার জন্য তোকে দিতে হয়েছে কত টাকা, 10,000 টাকা, ঠিক আছে। তো এবার সাপোজ ধর তো 1,10,000, এবার ধর আরবিআই ধর ব্যাংক রেট বাড়িয়ে দিল, ব্যাংক রেট বাড়িয়ে দিল, বাড়াতে পারবে স্যার, কেন বাড়াবে, কেন, দেশে প্রচুর দেশে প্রচুর লোকের প্রচুর ডিমান্ড, কেন ডিমান্ড, লোকের হাতে প্রচুর টাকা, তাহলে এই টাকাগুলো আরবিআই তো ব্যাংক অফ ইন্ডিয়াকে দিল, এবার আমাদের মতন পাবলিকের টাকার দরকার হলে আমরা কার কাছে চলে যাবো, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে চলে যাবো। তা ব্যাংক অফ ইন্ডিয়াকে লোন চেতে চলে যাবো, লোন চেতে যাবে, লোন দিয়ে দেবে ব্যাংক অফ ইন্ডিয়া। এইবার আরবিআই চাইছে যে না, পাবলিকের হাতে যেন টাকা না যায়, তার জন্য আরবিআই কি করবে, ও ব্যাংক রেট বাড়িয়ে দেবে। ও কি করবে, ও ব্যাংক রেট বাড়িয়ে দেবে, ব্যাংক রেট বাড়িয়ে ধর 10% জায়গায় কত করলো, ধর 20% করলো। তাহলে আগে ওই 1,00,000 টাকাই লোন ছিল, এখন 1,00,000 টাকাই লোন নিচ্ছি, কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আরবিআই থেকে 1,00,000 টাকায় লোন নিচ্ছে, কিন্তু এখন আমাকে ওই 1,00,000 টাকা লোনের জন্য আমাকে কত টাকা খরচা করতে হচ্ছে, 20,000 টাকা, মানে 1,20,000 টাকা আমাকে টোটাল দিতে হবে, কত, 1,20,000 টাকা, ঠিক আছে। তো তো বুঝতে পারলি তো, এবার তুই বল, এই ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এটা কি, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আগে এই 1,00,000 টাকা লোন পাওয়ার জন্য 10,000 টাকা খরচা করতে হয়েছিল, এখন ওই সেম লোন পাওয়ার জন্য কত টাকা খরচা করতে, 20,000 টাকা। তাহলে এবার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ব্যাংক অফ ইন্ডিয়াতে এই টাকাটা আবার কাউকে ধার দেবে, কাকে দেবে, পাবলিককে ধার দেবে, তাহলে এটা পাবলিক, ব্যাংক অফ ইন্ডিয়া তো আবার পাবলিককে টাকাটা ধার দেবে, ঠিক আছে, পাবলিককে টাকা ধার দেবে। তো পাবলিক ধর এই 1,00,000 টাকায় ধর ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিল, ব্যাংক অফ ইন্ডিয়া কি প্রথম সিনারিও, আমি 1 নম্বর সিনারিও যদি বলি, তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া কি পাবলিককে 10% ইন্টারেস্টেই কি দেবে, আরে ও তো কিছু লাভ করবে, ও তো কিছু লাভ করবে। সাপোজ ধর ও ওকে বললো আমি তোমার থেকে 15% ইন্টারেস্ট, 15% ইন্টারেস্ট নেবো, মানে কত হচ্ছে বল, পাবলিকের থেকে এখন 15,000 টাকা দিতে হচ্ছে, পাবলিককে কত দিতে হচ্ছে, 15,000 টাকা দিতে হচ্ছে। এইবার আরবিআই যখন 10 থেকে 20% করে দিল, রেট যখন বাড়িয়ে দিল, ঠিক আছে, রেট যখন বাড়িয়ে দিল, তখন কি করবে, তখন ব্যাংক অফ ইন্ডিয়া পাবলিককে কি 20% দেবে, কত পার্সেন্ট দেবে, 25%, তার 25% দিবে। তখন পাবলিককে কত দিতে হবে, 25,000 টাকা ইন্টারেস্ট। পাবলিক বললো না, এখন তো রেট বেশি আছে, আমি এখন আর লোন নেব। আর ওরা যদি লোন না নেয়, পাবলিক যদি লোন না নেয়, তাহলে পাবলিকের হাতে কি হবে, টাকাটা কম হয়ে গেল, মানি সাপ্লাই কম, মানি সাপ্লাই যদি কম হয়, তাহলে কি হয়েছে তোর, তাহলে পারচেসিং পাওয়ার তো কমে যাবে, পারচেসিং পাওয়ার যদি কমে যায়, তাহলে তোর ডিমান্ড কম, ডিমান্ড কম মানে তোর প্রাইসটা কমে যাবে। তো এইভাবে কিন্তু কন্ট্রোল হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক রেট, এটা হচ্ছে ব্যাংক রেট। উল্টো উদাহরণ হতে পারে, উল্টো উদাহরণ কি হতে পারে ভাব, এটার উল্টো উদাহরণ নর্মাল ব্যাপার, আরে 10% 20%, এখন যদি আরবিআই বলে যে না, এখন তো দেশের অবস্থা ভালো আছে, চলো আমি ব্যাংক রেট কমিয়ে দিই, উল্টো করতে পারে তো। তো ব্যাংক রেট যদি কমিয়ে দেয়, সাপোজ ধর ব্যাংক রেট যদি এখন 3-এর জায়গায় যদি 5% করে দেয়, ঠিক আছে, 5% করে দিলে, তাহলে তখন কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, 10% দেবে, কিন্তু তো বলবে না নিই না। ধর সাপোজ ধর এখন আরবিআই যদি ব্যাংক অফ ইন্ডিয়াকে বলে যে তুমি আমার থেকে লোন নিচ্ছ, চলো আমাকে 5% দিতে হবে, তো 5% দিতে হবে মানে কত,
1,00,000 টাকা আর এখানে 5,000 টাকা, মানে 1,05,000, তাই তো? তার মানে এখানে ব্যাংক অফ ইন্ডিয়া খরচা হবে কত? 5,000 টাকা খরচা। ব্যাংক অফ ইন্ডিয়া কত খরচা হবে? 5,000 টাকা খরচা হচ্ছে। এবার ব্যাংক অফ ইন্ডিয়াতে এই লোনটাই তো আবার পাবলিককে দেবে 1,00,000 টাকা। তো পাবলিকের থেকে কত পার্সেন্ট নেবে? 10% নেবে। পাবলিক ওর কি ভাববে? এ বাবা আগে তো 15% ছিল, 15% ছিল। তারপরে 25% হলো। এখন তো রেট কমে গেছে। চ এখনই গিয়ে লোনটা নে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো এই হচ্ছে সিনারিও। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছিস। গল্পটা বুঝতে পেরেছিস তো? এবার এই লেখাগুলো এখানে লেখা আছে, বাট আমি তোকে বলছি একটা চার্ট বলে দিচ্ছি, চার্ট। ব্যাংক রেট যদি বাড়ে, এখানে লিখছি ব্যাংক রেট যদি বাড়ায়। আচ্ছা, ব্যাংক রেট বাড়াবে কে? ব্যাংক রেট কি কমার্শিয়াল ব্যাংক বাড়াবে? ব্যাংক রেট বাড়াবে কে? আরবিআই। ব্যাংক রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে? ব্যাংক রেট বাড়লে কস্ট অফ বড়োইং। আচ্ছা বল, কস্ট অফ বড়োইং মানে কি? কস্ট অফ বড়োইং, লোন নিলে তো খরচা হচ্ছিল। লোন নিলে খরচা কে করছিল? ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম কেসে কত খরচা করলো? 10,000। পরের কেসে কত খরচা করলো? 20,000। তারপরে কেসে কত খরচা করলো? 5,000। তার মানে তোর লোন নিতে যদি খরচা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, লোন নেওয়ার খরচা যদি বাড়তে থাকে, তাহলে বল লোন নেওয়ার খরচা যদি বাড়তে থাকে, তাহলে ব্যাংক কি হবে? ব্যাংক কি উৎসাহ পাবে কি উৎসাহ পাবে না? ধর প্রথম অবস্থায় খরচা ছিল 10,000, 10-এর পর খরচা হলো কত? 20,000। দেখ না উদাহরণ দেখ, প্রথমে 10% ছিল, তারপর আরবিআই ইন্টারেস্ট বাড়িয়ে 20% করলো। তো 10% এর মধ্যে তোর যতটা উৎসাহ ছিল, 20% সেই উৎসাহ কি সেরকম থাকবে? উৎসাহ থাকবে না। তুই ভাবিস না যে যার উৎসাহ, ওর কমার্শিয়াল ব্যাংকের কি যায় আসে? কমার্শিয়াল ব্যাংক টাকাটা নিল, টাকাটা নিয়ে তো পাবলিককে দেবে, পাবলিক তো নিতে আসবে না। পাবলিক না নিতে আসলেও কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া কমার্শিয়াল ব্যাংক কিন্তু আরবিআই নিতে হবে। ও বলবে ফালতু টাকা রেখে আমার কাছে রেখে লাভ কি? কেউ তো টাকা নিতেই আসছে না, আমাকে ফালতু ফালতু ইন্টারেস্ট গুনতে হবে না। তা ও তো ভাববে যে না সত্যি আমার কোনটা বেনিফিট। তার মানে তুই কি বলতে পারলি? যদি আরবিআই যদি ব্যাংক রেট বাড়িয়ে দেয়, তার মানে ব্যাংক রেট বাড়িয়ে দিলে তোর কমার্শিয়াল ব্যাংকের দিক থেকে যদি দেখিস, তাহলে লোনের খরচাটা বেড়ে যাচ্ছে। লোনের খরচা যদি বেড়ে যায়, তাহলে কমার্শিয়াল ব্যাংক কি হবে? ডিসকারেজ হবে, ঠিক আছে তো? তাহলে কমার্শিয়াল ব্যাংক সেক্ষেত্রে কি হবে? ডিসকারেজ হবে। ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক ডিসকারেজ হবে। আর কমার্শিয়াল ব্যাংক যদি ডিসকারেজ হয়, তাহলে লোন কি হবে? লোন বল, কমার্শিয়াল ব্যাংক যদি ডিসকারেজ হয়, লোন বাড়বে না কমবে? কি মনে হচ্ছে? বল, লোন বাড়বে না কমবে? এই কেসে লোন কমবে। আর লোন যদি কমে যায়, তাহলে মানি সাপ্লাই কি হবে? মানি সাপ্লাই কি হবে? মানি সাপ্লাই তো কমবে, আর মানি সাপ্লাই কমলে কি হবে? প্রাইস কমবে। দেখ, কমার্শিয়াল ব্যাংক যদি আরবিআই থেকে লোন নিতে যদি উৎসাহ নাই দেখায়, তো উৎসাহ যদি না দেখায়, তাহলে তোর কাছে লোন আসছে না। আরে উৎসাহ দেখালে তোর কাছে লোন আসবে। ওই যদি উৎসাহ নাই দেখায়, তাহলে তোর কাছে লোন আসবে, লোন কমে যাবে। আর লোন যদি কমে যায়, তাহলে তো কমার্শিয়াল ব্যাংকের কাছে যদি টাকা কম আসে, তাহলে লোনটাও তো কম হবে। বুঝলেন তো? লোনটা কম হচ্ছে, লোন কম হচ্ছে মানে কি? মানি সাপ্লাই কম হচ্ছে। আর মানি সাপ্লাই যদি কম হয়, তাহলে দাম কমে যাবে। দাম কখন বাড়বে? মানি সাপ্লাই বাড়লে দাম বাড়ে। এবার দেখ এখানে ব্যাংক রেট সম্পর্কে কি বলতে দিয়েছে, দেখ পড়, ভালো করে পড়বি। এখানে দেখাচ্ছি আমি। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ডিসকাউন্ট রেট। বলে ব্যাংক রেটেরই আরেকটা নাম কি? ডিসকাউন্ট রেট। ব্যাংক রেটের আরেকটা নাম হচ্ছে ডিসকাউন্ট। ব্যাংক রেট আর ইন্টারেস্ট চার্জ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। তাহলে এই যে ব্যাংক রেট হচ্ছে একটা ইন্টারেস্ট। ব্যাংক রেট কি? একটা ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট চার্জ করে কে? ব্যাংক রেটটা চার্জ করে কে? কমার্শিয়াল ব্যাংক চার্জ করে নাকি আরবিআই চার্জ করে? আরবিআই চার্জ করে, ঠিক আছে তো? কেন? ফর প্রোভাইডিং ফান্ডস অ্যান্ড লোনস টু দ্য কমার্শিয়াল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংককে যে লোন দিচ্ছে, তার জন্য তো ব্যাংক রেটটা চার্জ করছে। তাহলে কি বুঝতে পারলি স্যার? ব্যাংক রেট কিছুই না, ব্যাংক রেট হচ্ছে একটা ডিসকাউন্ট রেট। ব্যাংক রেট কে চার্জ করে? আরবিআই চার্জ করে। কেন চার্জ করে? কারণ আরবিআই কমার্শিয়াল ব্যাংকে লোন দিচ্ছে, টাকাটা ইউজ করার জন্য একটা ইন্টারেস্ট চার্জ করে। আর এটা কি? ইট ইজ ফর লং টার্ম। 2 নম্বর পয়েন্ট কি লিখেছি? অ্যান ইনক্রিজ ইন ব্যাংক রেট। আচ্ছা বল, নর্মালি এই মতো তোকে দেখালাম, আরবিআই যদি ব্যাংক রেট বাড়িয়ে দেয়, তাহলে তুই কমার্শিয়াল ব্যাংক, তুই কি লোন নেওয়ার জন্য উৎসাহ দেখাবি? না। না। তাহলে অ্যান ইনক্রিজ ইন ব্যাংক রেট ইনক্রিজ দ্য কস্ট অফ বরোইং বাই কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, হুইচ রেজাল্ট ইন দ্য রিডাকশন ইন ক্রেডিট ভলিউম টু দ্য ব্যাংকস অ্যান্ড হেন্স দ্য সাপ্লাই অফ মানি ডিক্লাইন। অ্যান ইনক্রিজ ইন ব্যাংক রেট is the symbol of tightening
অফ দ্য আরবিআই মনিটারি পলিসি, ভালো করে পড়বি আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ইনক্রিজ ইন ব্যাংক রেট, মানে আরবিআই যদি ব্যাংক রেট ইনক্রিজ করে দেয়, আরবিআই যদি ব্যাংক রেট বাড়িয়ে দেয়, তাহলে কি বলছে, ইনক্রিজ ইন কস্ট অফ বরোইং বাই কমার্শিয়াল ব্যাংক। তো কমার্শিয়াল ব্যাংকের লোনের জন্য যে খরচা হয় সেই খরচাটাও বেড়ে যাবে। আরবিআই যদি ব্যাংক রেট বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের লোনের জন্য যে খরচা সেটাও বেড়ে যাবে। হুইচ রেজাল্ট, এর ফলে কি রেজাল্ট হবে, হুইচ রেজাল্ট ইন দ্য রিডাকশন ইন দ্য ক্রেডিট ভলিউম ইন দ্য টু দ্য ব্যাংক। তাহলে ব্যাংকে তো লোন দেওয়ার ক্ষমতাটাও কমে যাবে, লোন কম হবে, লোন কম। and hence the supply of money কম, লোন কম মানে সাপ্লাই অফ মানি কম, সাপ্লাই অফ মানি যদি কম হয় and increase in the bank rate, আচ্ছা সাপ্লাই অফ মানি কম, সাপ্লাই অফ মানি কম হলে প্রাইস কম হয়ে যাবে। বলছে and increase in bank rate, এই যে ব্যাংক রেট যে আরবিআই বাড়াচ্ছে এটা কিসের সিম্বল করছে, এটা কিসের সিম্বল, বলছে এটা হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি টাইট করছে। আরবিআই যে মনিটারি পলিসি টাইট করছে তার সিম্বল হচ্ছে ব্যাংক রেট বাড়িয়ে দেবো। লাস্ট সি নম্বর পয়েন্ট কি বলেছে, সিমিলারলি অ্যান্ড ডিক্রিজ ইন ব্যাংক রেট, তাহলে ব্যাংক রেট যদি কমিয়ে দেয়, ব্যাংক রেট যদি কমিয়ে দেয় তাহলে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে না কমবে, বল দেখি। আরবিআই যদি ব্যাংক রেট কমিয়ে দেয় তাহলে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে না কমবে, বাড়বে, মানি সাপ্লাই বাড়বে, কারণ তখন তো কমার্শিয়াল ব্যাংক লোন নেই। বলছে ইট ইজ দ্য সিম্বল অফ এক্সপেনশনারি মনিটারি পলিসি, মানে কি, ওটা টাইট মানে কি, ওটা টাইট মানে কি আর এখানে এক্সপেনশন মানে কি, বলছে আরবিআই এখন কমার্শিয়াল ব্যাংককে বলছে তুমি আসো আমি রেট কমিয়ে, তুমি লোন নিয়ে যাও, লোন নিয়ে যাও, তার মানে কি এটা এক্সপেনশনারি মনিটারি পলিসি। আর ওটা কি বলছে, দেশের অবস্থা খুব খারাপ, তুমি লোন নিও না আমার থেকে, ও চাইছে না লোন নিতে, আরবিআই চাইছে না কমার্শিয়াল ব্যাংকে লোন দিতে, এই জন্য টাইট পলিসি ওটা, ওটাকে টাইট পলিসি বলে, এটাকে বলে এক্সপেনশনারি মনিটারি পলিসি। তাহলে এই ছিল ব্যাংক রেট, এই তিনটে লাইন লিখলেই এনাফ, তিনটে লাইন লিখলেই এনাফ, তিনটে লাইন না লিখতে বলো, এ আর বি লিখতে বলো এনাফ। ঠিক আছে, এবার পড়বি রেপো রেট। সেম উদাহরণ রেপো রেট, ব্যাংক রেটটা কেটে এটাকে রেপো রেট করে দে, হয়ে গেল। বুঝতে পারলি, ব্যাংক রেটটা কেটে এটা করে দে রেপো রেট, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলি রেপো রেট জিনিসটা, রেপো রেট তো আলাদা জিনিস নেই, রেপো তো সেম জিনিস, রেপো রেট তো সেম জিনিস, পুরোপুরি সেম জিনিস, শুধু ওটা ওটা শর্ট টার্মের জন্য। তাহলে এখানে কি লিখবো বলতে, সেম উদাহরণ আমি একটা অ্যানালাইসিস করলাম না, বুঝলি তো, সেম জিনিস, একটা শর্ট টার্মের জন্য একটা লং টার্মের জন্য, শুধু এখানে লিখলাম রেপো রেট, সেম জিনিস দেখ। আরবিআই যদি এখন রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে লোনের খরচাটাও বেড়ে যাবে, কার খরচা বাড়বে, লোন নেওয়ার খরচা কার বাড়বে, কমার্শিয়াল ব্যাংকের খরচাটাও বেড়ে যাবে। যদি খরচা বেড়ে যায় তাহলে ও ভাববে এখন খরচা বেড়ে গেছে, লোন নিতে আগে যা খরচা হতো এখন খরচা আরো বেশি হচ্ছে, ওর 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 খারাপ লাগবে না, তোর লোন নিয়ে লাভ নেই, লোন নিয়ে কি হবে, লোন নিয়ে যে পাবলিকের কাছে লোন নিয়েও পাবলিক তো আসবে না এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, কেন, আগে 10% নিত এখন 20% নিচ্ছে, আগে 10% নিত এখন 20% ব্যাংক রেট নিচ্ছে, তাহলে আমাকে তো অ্যাটলিস্ট পাবলিকের থেকে 25% তুলতে হবে, কে আর কেউ আসবে না, হয়তো কেউ না, অনিশ্চয় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি লোন কমে যাবে, লোন যদি কমে যায় তাহলে মানি সাপ্লাই কমে যাচ্ছে তো, আর মানি সাপ্লাই কমে গেলে প্রাইস কমে যাচ্ছে, এই লিখেছে, চলে যা সেম লেখা রেপো রেট, কি লিখেছে, রেপো রেট অলসো কল্ড, রেপো রেট অলসো কল্ড রিপারচেস রেট, বুঝলেন তো, রেপো, বুঝছো, রেপো রেটের আর একটা নাম হচ্ছে দেখ, আর ই মানে কি, রি পো, রি পো, রি পো, পি, এই পি মানে কি বলতো, পি মানে পারচেস, ঠিক আছে, রেপো রেট কে শর্টে, এই রেপো রেট তো শর্টে বলা হয়, এর ফুল ফর্ম কি, রিপারচেস রেট,
তো পরীক্ষায় যদি কখন 2 নাম্বার দেয় না, ব্যাংক রেট কাকে বলে? এই যে তুই ব্যাংক রেট কাকে বলে তো বুঝতে পারছিস, লিখতে পারবি ব্যাংক রেট কাকে বলে? সিম্পল জিনিস ব্যাংক রেট বল, রেপো বল, ইজিলি লিখতে পারবি। তাহলে রেপো রেট কি? রেপো রেটটাকে কি বলে রাখা হয়? রিপারচেজ রেট। রেপো রেটস আর ইন্টারেস্ট চার্জ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। এই একই কথা। রেপো রেট কে চার্জ করে? কমার্শিয়াল ব্যাংক চার্জ করে, সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংকই চার্জ করে, মানে আরবিআই। কেন চার্জ করবে? কারণ আরবিআই তো তোর কমার্শিয়াল ব্যাংক মানে আমার ব্যাংক অফ ইন্ডিয়াকে লোন দিয়েছে, তার জন্যই তো ইন্টারেস্ট চার্জ করছে। এটা কি? এটা শর্ট টার্ম, পুরো সেম লেখা, ওটা লং টার্ম, এটা শর্ট টার্ম। অ্যান্ড ইনক্রিজ ইন রেপো রেট, আরবিআই যদি রেপো রেট বাড়িয়ে দেয়, ওই একই কথা, রেপো রেট বাড়িয়ে দিলে কি হবে? কস্ট অফ বরোইং, কমার্শিয়াল ব্যাংকের কস্ট অফ বরোইং কি হবে? বেড়ে যাবে। এর রেজাল্ট কি দাঁড়াবে? হুইচ রেজাল্ট ইন দ্য রিডাকশন ইন ক্রেডিট ভ্যালিউ, লোন কম নেবে কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে? and hence the supply of money কমে যাবে, মানি সাপ্লাই কমে যাবে। and increase in repo rate is the simple, ওই একই কথা। রেপো রেট যদি বেড়ে যায়, এটা কিসের সিম্পল করে? টাইট, আরবিআই মনিটারি পলিসি টাইট। ওই একই রকম রেপো রেট যদি কমে যায়, তাহলে আরবিআই মনিটারি পলিসি কি হবে? এক্সপেনশনারি। তাহলে ব্যাস রেপো রেট হয়ে গেল। এবার রিভার্স রেপো রেট পড়বো, রিভার্স রেপো রেট। সিমিলার। এগুলো এগুলো আমার মনে হয় না, এগুলো ছোটখাটো গেলে ভালো হতো। কেন বলতো? তোর যখন পড়বি না, তো এই ছবিটাতে পরীক্ষার আগে মনে না থাকে না, একটা ছবি দেখলে তোর মনে পড়ে যাবে। এগুলো মনে পড়ে যাবে, ছবি দেখলে তোর মনে পড়ে যাবে। এটা পড়েন না লিখেন। লিখেন এটা। দেখতে পাচ্ছি না, এত ছোট করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। কি করবো? বড় zoom। এবার কি পড়বো এটা? রিভার্স রেপো রেট, লেখ রিভার্স।
রেপো রেট। এখানে ধর প্রথমে কি ছিল, এটা আরবিআই, এটা কি ছিল, যেমন উদাহরণ ছিল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কিন্তু রেপো রেট বলেনি, রিভার্স রেপো রেট, মানে উল্টো হবে, উল্টো। উল্টো মানে কি, আগের কেসে কি হয়েছিল, আরবি মানে কমার্শিয়াল ব্যাংকের যখন টাকার দরকার হচ্ছিল তখন ও আরবিআই থেকে টাকা নিচ্ছিল, তার বদলে আরবিআই ওর থেকে একটা ব্যাংক রেট চার্জ করছিল। আর আজকে একটু উল্টো, আরবিআই যখন টাকার দরকার ও তখন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা নিচ্ছে। তার মানে ব্যাংক অফ ইন্ডিয়া কাকে টাকা দিচ্ছে, আরবিআই কে টাকা দিচ্ছে। কত টাকা, ধরে নিলাম 1,00,000 টাকা দিচ্ছে। তার জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করেছে, ব্যাংক অফ ইন্ডিয়া চার্জ করবে। দেখ আগের কেসে কে ইন্টারেস্ট চার্জ করেছিল, আরবিআই। তাহলে এখন টাকাটা দিচ্ছে কে, এখন টাকা দিচ্ছে কে, মানে ব্যাংক অফ ইন্ডিয়া, কমার্স, শুধু ব্যাংক অফ ইন্ডিয়া বলতে ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কে টাকা দিচ্ছে। তাহলে তাহলে ইন্টারেস্টটা কে চাপাবে, কে চার্জ করবে, ব্যাংক অফ ইন্ডিয়া চাপাবে। ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া বলছে 1 নম্বর কেসে বলছে 10% ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট। তাহলে তুই ভাব 1,00,000 টাকা দিয়ে তুই কত টাকা পাচ্ছিস, 1,10,000 টাকা পাচ্ছিস। ঠিক আছে, ভালো করে বুঝবি, কিন্তু 1,10,000 টাকা পাচ্ছিস। এইবার আরবিআই বললো যাও, আমার আরো টাকা দরকার, আমি তোকে ইন্টারেস্টের 10 থেকে 20% করে দিলাম। তাহলে তুই মানে ব্যাংক অফ ইন্ডিয়া, তোর ভালো লাগবে না খারাপ লাগবে, হ্যাঁ ভালো লাগবে, খারাপ লাগবে কেন, খারাপ লাগবে কেন, আগে যেখানে আমি 10% পাচ্ছিলাম, 10,000 টাকা পাচ্ছিলাম 1,00,000 টাকা লোন দেওয়াতে, এখন আমি 1,00,000 টাকা লোন দেওয়াতে, সেম লোন দেওয়াতে আমি 1,20,000 টাকা পেয়ে যাচ্ছি। এটা তোমার ভালো লাগবে, ব্যাংক অফ ইন্ডিয়ার অবশ্যই ভালো লাগবে, ব্যাংক অফ ইন্ডিয়া ভালো লাগবে, ওর এটাই তো পলিসি। আরবিআই কি করলো, টাকাটা ওর কাছে নিয়ে নিল, বুঝছিস তো, টাকাটা তাহলে কি হলো, মানে আস্তে আস্তে কি দেখতে হলো, দেখ ভালো করে দেখ, ব্যাংক রেট আরবিআই যদি রেটটা বাড়িয়ে দেয়, আরবিআই যখনই রিভার্স রেপো রেট বাড়িয়ে নিচ্ছে, রিভার্স রেপো রেট বাড়িয়ে দিলে কি হচ্ছে, একটু বুঝতে পারলি ব্যাপারটা, এত অব্দি বুঝতে পারলি তো। এবার দেখ আমি বলছি, আরবিআই যদি রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে কি, আরবিআই যদি রিভার্স রেপো রেট বাড়িয়ে তাহলে কি হবে, কমার্শিয়াল ব্যাংক কি হবে, ও আনন্দ পাবে, বুঝিস তো, ও অ্যাট্রাক্ট হবে, ও অ্যাট্রাক্ট হবে, হ্যাঁ যে এটা রেট বাড়িয়ে দিয়েছে, আমার ভালো লাগছে, অ্যাট্রাক্ট হবে। তো ও কি হলো, ও তো আনন্দ পাবে, কমার্শিয়াল ব্যাংক এতে আনন্দ পাবে। আর কমার্শিয়াল ব্যাংক যেই আনন্দ পেল, ঠিক আছে, তার মানে কি, পুরো টাকাই তো কমার্শিয়াল ব্যাংকের টাকাগুলোই তো সব চলে যাচ্ছে কোথায়, আরবিআই তে। তা আরবিআই যদি টাকা চলে যায় তাহলে কমার্শিয়াল ব্যাংকে কি টাকা মজুদ আছে, তাহলে কি টাকা যদি মজুদ না থাকে কি পাবলিককে লোন দিতে পারবে, লোন দিতে পারবে, লোন দিতে না পারলে লোন কম মানে কি, মানি সাপ্লাই কম, আর মানি সাপ্লাই কম মানে প্রাইসটা কম নিয়ে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা, এই সিনারিও। লেখ, এবার লেখ কমার্শিয়াল ব্যাংক অ্যাট্রাক্ট হবে, এখানে লেখ কমার্শিয়াল ব্যাংক কি হবে, অ্যাট্রাক্ট হবে। কমার্শিয়াল ব্যাংক যদি অ্যাট্রাক্ট হয়ে যায় তাহলে কি হবে, ক্যাশ রিজার্ভটা কমে যাবে, ক্যাশ রিজার্ভ যেটা আমি তোকে বললাম, ক্যাশ রিজার্ভ কমে যাবে, ক্যাশ রিজার্ভ কমে, আচ্ছা কার ক্যাশ রিজার্ভ কমবে, কমার্শিয়াল ব্যাংকের ক্যাশ রিজার্ভ কমবে, বুঝতে পারলি না, যদি রিজার্ভ ব্যাংক যদি রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয়, ঠিক আছে, তখন ব্যাংক অফ ইন্ডিয়া খুব আনন্দ পাবে, রেট বাড়িয়ে দিয়েছি, চলো আমি রিজার্ভ ব্যাংকে লোন দিই, লোন দিলে তো আমার কাছে প্রচুর টাকা আসবে, ঠিক আছে। তাহলে যদি প্রচুর টাকা লোন দিয়ে দেয় রিজার্ভ ব্যাংকে, তাহলে ক্যাশ রিজার্ভ কমে যাবে, কার ক্যাশ রিজার্ভ কমে, কমার্শিয়াল ব্যাংকের ক্যাশ রিজার্ভ, মানে কমার্শিয়াল ব্যাংকের কাছে যে টাকা জমা থাকে তাকে বলে ক্যাশ, সব কমে যাবে। আর ক্যাশ রিজার্ভ যদি কমে যায় তাহলে কি হবে, পাবলিককে লোন কম দেবে, ক্যাশ রিজার্ভ যদি কমে যায় তাহলে কি হবে, লোন কম মানে মানি সাপ্লাই কম, লোন কম, লোন কম মানে মানি সাপ্লাই কম, আর মানি সাপ্লাই কম মানে প্রাইস কম। এই হচ্ছে সিনারিটা বুঝতে পারলি তো, ব্যাপারটা কি বললাম, গল্পটা বুঝেছিস তো। রিভার্স রেপো রেট একবারে বুঝতে পারলি জিনিসটা কি, রিভার্স রেপো রেট, এটা হচ্ছে রিভার্স রেপো রেট, এটা টুকে নিয়ে এটারও বলছি। যদি উল্টো সিনারিও হয়, যদি উল্টো সিনারিও হয়, এখন যদি দেশের সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই যদি বলে না আমি রিভার্স রেট কমিয়ে দেবো, বলে না, যদি রিভার্স রেট যদি কমিয়ে দেয় তাহলে কি হবে, টিপিলার যদি কমিয়ে দেয় তাহলে কি হবে,
কমার্শিয়াল ব্যাংকে আর অ্যাট্রাক্ট হবে না? অ্যাট্রাক্ট হবে না। অ্যাট্রাক্ট হবে না, তাহলে সেক্ষেত্রে ক্যাশ রিজার্ভটা কি হবে? বল ক্যাশ রিজার্ভ কি হবে? বেড়ে যাবে। ক্যাশ রিজার্ভ বেড়ে, কারণ ও তো লোন দিতে হবে, লোন দিতে হবে না, ক্যাশ রিজার্ভটা বেড়ে যাবে। আর ক্যাশ রিজার্ভ যদি বেড়ে যায় তখন কি হবে? লোন বেড়ে যাবে। আর লোন বেড়ে গেলে কি হবে? মানি সাপ্লাই বেড়ে যাবে। আর মানি সাপ্লাই বেড়ে গেলে কি হবে? প্রাইস বেড়ে যাবে। এটাই ওখানে যে লেখাবো রিভার্স রেপো রেটে এটাই লেখা আছে। এই কথাটাই লেখা আছে। তাহলে এই লেখাটা বুঝতে পারলে কি লিখলাম আঁকাটা? দেখে নে আঁকাটা দেখে নে, তারপরে ইয়েটা করো। বুঝাচ্ছি না নোট। দেখ কি লেখা আছে এখানে, রিভার্স রেপো রেটটা কি বলেছে? বলছে রিভার্স রেপো রেট ইজ দ্য রেট। রিভার্স রেপো রেট হচ্ছে একটা রেট। রিভার্স রেপো রেট কি একটা রেট at which সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই অফ এ কান্ট্রি, দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, বড় মানি ফ্রম কমার্শিয়াল ব্যাংক। বলছে রিভার্স রেপো রেট হচ্ছে এমন একটা রেট যেই রেটে সেন্ট্রাল ব্যাংক, দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, টাকা ধার করে। কার থেকে টাকা ধার করে? কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে? উইদিন দ্য কান্ট্রি, or it is the rate at which commercial bank of a country পার্ক মানে কি? পার্ক মানে ডিপোজিট, ঠিক আছে তো? বলছে অথবা রিভার্স রেপো রেট এমন একটা রেট, ঠিক আছে, যেই রেটে কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, টাকা দিচ্ছে। কাকে টাকা দেবে? সেন্ট্রাল ব্যাংকে দেবে। কোন টাকা দেবে? কমার্শিয়াল ব্যাংকে যে টাকাটা জমা পড়বে সেই টাকাই তো দেবে। তাই বলছে হুইচ কমার্শিয়াল ব্যাংক অফ আ কান্ট্রি পার্ক মানে ডিপোজিট, ওর যা ডিপোজিট পড়েছে, যদি কোনো দেখ পুরো টাকা দিতে পারে না, ওর যেটা যদি অতিরিক্ত টাকা থাকে পুরো টাকা দিতে পারবে না। ধর স্টেট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ওর কাছে সবাই টাকা দিচ্ছে, টাকা দিয়ে ওর টাকা জমা করছে, কিন্তু সব টাকায় কি আরবিআই কে টাকা দিতে পারবে? যদি কোনো অতিরিক্ত অ্যামাউন্ট থাকে সেই টাকাটাই দেবে, অতিরিক্ত অ্যামাউন্ট, ঠিক আছে? এবং তখনই দেবে অতিরিক্ত অ্যামাউন্টটা আরবিআই কে যদি রেট বাড়ায়, রেট কমালে নয়, ঠিক আছে তো? দেয়ার সারপ্লাস মানি উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দেবে। বি নম্বর পয়েন্ট কি বলেছে? অ্যান্ড ইনক্রিজ ইন রিভার্স রেপো, যেটা বললাম, আরবিআই যদি রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা বাড়বে না কমবে? কিছুক্ষণ আগেই বললাম আরবিআই যদি রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংক কি চায়? বলছে না, আমার যত টাকা আছে ম্যাক্সিমাম টাকা আমি আরবিআই কে দিয়ে দিই, তাহলে ওর কাছে টাকাটা কমবে। টাকা কমবে, সেই হচ্ছে ক্যাশ রিজার্ভ। ক্যাশ রিজার্ভটা কমে যাবে কার? কমার্শিয়াল ব্যাংকের। ইট রিডিউস দ্য ক্রেডিট ভলিউম ইন দ্য ইকোনমি। এক্ষেত্রে তাহলে ও লোন কম দিতে পারবে, ক্রেডিট ভলিউম বলতে লোনটা কম দিতে পারবে। হেন্স সাপ্লাই অফ মানি এক্ষেত্রে কি হবে? সিমিলারলি অ্যান্ড ডিক্রিজ ইন রিভার্স রেপো রেট, রিভার্স রেপো রেট যদি কমিয়ে দেয় তাহলে ইনক্রিজ ইন মানি সাপ্লাই, সেক্ষেত্রে কি মানি সাপ্লাই বেড়ে যাবে, ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যাবে। এটাই বলছে রিভার্স রেপো রেট। এবার এবার পড়বো কি বলতো, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও কি বলছে এখানে পড়ে নিই, তারপর দেখছি। ক্যাশ রিজার্ভ রেশিও ইজ দ্য মিনিমাম পোরশন। কি লেখা আছে? ক্যাশ রিজার্ভ রেশিও কি? একটা মিনিমাম পোরশন অফ টোটাল ডিপোজিট, ঠিক আছে? মানে আমি বা আমরা প্রত্যেকে ব্যাংকে টাকা জমা করতে, কোন ব্যাংকে? আমরা কি রিজার্ভ ব্যাংকে টাকা জমা করি? আমরা কমার্শিয়াল ব্যাংকে টাকা জমা, আমরা কমার্শিয়াল ব্যাংকে টোটাল যে টাকা জমা করি তার একটা মিনিমাম পার্সেন্টেজ, মিনিমাম একটা পোরশন, ঠিক আছে? বলছি ক্যাশ রেশিও হচ্ছে একটা মিনিমাম পার্সেন্টেজ, একটা মিনিমাম পার্সেন্টেজ। কার মিনিমাম পার্সেন্টেজ? অফ টোটাল ডিপোজিট, অফ টোটাল ডিপোজিট। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক, ধর ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়ায় যে টাকাটা জমা পড়েছে, আজকে ধর ব্যাংক অফ ইন্ডিয়ায় যত টাকা জমা পড়েছে এটাকে টোটাল ডিপোজিট বলে। আচ্ছা ব্যাংক অফ ইন্ডিয়া কি টাকা জমা পড়ে? মানে ব্যাংক অফ ইন্ডিয়া কেন, যে কোনো কমার্শিয়াল ব্যাংক কোন টাকা জমা পড়ে? যেমন ধর এখানে কি লেখা আছে, এই টোটাল ডিপোজিটকে কি লিখেছি দেখিস? নেট টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটি। নেট টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটি। টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটি বুঝিস? বোঝ দেখি টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটি। দেখ বোঝ এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কেন বুঝতে হবে? তুই নিজে ব্যাংকে টাকা ফেলিস, যে তুই যখন আজকে ধর বাবা বললো যে ব্যাংকে টাকা ফেলে দিয়ে 5,000 টাকা ফেলে দিয়ে আসবে, কোন অ্যাকাউন্টে টাকা ফেললি? তুই সেভিংসে ফেললি নাকি ফিক্সডে ফেললি? সেভিংসে ফেললি। তার মানে কি সেভিংসে টাকা ফেলিস তাহলে তোর যখন ইচ্ছা তুই টাকা তুলতে পারবি। এটাকে বলে ডিমান্ড। ডিমান্ড মানে যখন ইচ্ছা তুই তুলতে পারবি, ঠিক আছে? আর একটা দেখবি বাবা বলে যে তোকে 1,00,000 টাকা দিলাম, ব্যাংকে গিয়ে যা ফিক্সড করে আয়। তা ফিক্সড এর টাকা কি যখন তুই তুলতে পারিস? একটা নির্দিষ্ট টাইমের পর, এগুলো টাইম ডিপোজিট। বুঝতে পারলি তো কি বললাম? অর্থাৎ যে কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে নেট টাইম আর ডিমান্ড যত টাকা থাকবে, ডিপোজিট যত টাকা থাকবে,
তাহলে বুঝতে পারছো হোয়াট ইজ টোটাল ডিপোজিট? কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল যত টাকা ডিপোজিট থাকবে তার একটা পোর্শন, তার একটা পার্সেন্টেজ, পোর্শন মানে একটা পার্সেন্টেজ কি বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও, হুইচ দ্য কমার্শিয়াল ব্যাংক আর রিকোয়ার্ড টু কিপ উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ফর্ম অফ রিজার্ভ অর ব্যালেন্স। লাইনের মানে আজকে ধর একটা ব্যাংক অফ ইন্ডিয়াতে টোটাল যত টাকা জমা করে ওরা জমা করতে কোন জমা করতে চায়, সেটা তোর ফিক্সড ডিপোজিট হতে পারে, আবার তোর সেভিংস ডিপোজিট হতে পারে। টোটাল নেট যত টাকা জমা করলো, ঠিক আছে, নেট আজকে সারা দিনের শেষে নেট যত টাকা জমা করলো তার একটা পার্সেন্টেজ কার কাছে জমা রাখতে হবে? রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। কার কাছে জমা রাখতে হবে? রিজার্ভ ব্যাংকের। একটি মানে সিআরআর। বুঝা গেল হোয়াট ইজ সিআরআর? ক্যাশ রিজার্ভ রেশিও জিনিসটা কি বুঝতে পারলে? আচ্ছা স্যার কমার্শিয়াল ব্যাংক মানে ধর ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আজকে সারা দিনে নেট যত জমা করলো, নেট যত জমা করলো তার একটা পার্সেন্টেজ কার কাছে জমা রাখতে হবে? আরবিআই কাছে জমা রাখতে হবে। ঠিক আছে, আরবিআই কাছে জমা রাখতে হবে একটা পার্সেন্টেজ। স্যার কত পার্সেন্টেজ? দেখ এর কোনো নিয়ম নেই, এটা হচ্ছে ঠিক করা হয় দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক করা হয় যে এত পার্সেন্ট রাখতে হবে। ঠিক আছে, এত পার্সেন্ট রাখতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা রাখলো। এইবার দ্য হায়ার অফ সিআরআর, হায়ার অফ সিআরআর মানে ধর আগে আগে ধর সাপোজ মনে করো ব্যাংক অফ ইন্ডিয়া ধর আজকে নেট আজকে ধর ব্যাংক অফ ইন্ডিয়া ধর নেট 1 লাখ টাকা জমা করলো। কত জমা করলো? নেট 1 লাখ টাকা জমা, নেট সব টোটাল ডিপোজিট 1 লাখ হলো, তার 10% ও কাকে দিয়ে দিল? আরবিআই কে দিয়ে দিল। 10,000 টাকা আরবিআই কে দিয়ে দিল, 10% আরবিআই কে দিয়ে দিল। ঠিক আছে, এখন ধর দেশের সরকার ধর নিয়ম চেঞ্জ হলো যে না 10% না 20% জমা রাখতে হবে। তো 20% যদি জমা রাখে তাহলে তাহলে কত হচ্ছে? 1 লাখ টাকা ছিল, 1 লাখের 10,000। তার মানে দেখ আমি এখানে তোকে একটু চার্ট করে যদি বোঝাই, চার্ট করে বোঝালে বেটার হবে এটা। ধর এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া আর এটা হচ্ছে আরবিআই। ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে টোটাল ডিপোজিট কত আছে? টোটাল ডিপোজিট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ধরলাম কত? 1 লাখ টাকা। তার মধ্যে এখন ধর রেট চলে 10%, 10% জমা রাখতে হবে আরবিআই কে। তাহলে আরবিআই কত জমা করলো? 10,000 টাকা। তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আর কত টাকা পড়বে? 1 লাখ টাকা 10 জমা করলে 90,000 টাকা। এবার ধর আরবিআই ধর রুল করে দিল 20% জমা রাখতে হবে। 20% মানে 20,000 টাকা জমা রাখিস, তাহলে তোর হাতে কত থাকছে? 80,000 টাকা। তাহলে তুই কি বুঝতে পারলি? আরবিআই যদি সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? সিআরআর যদি মানে ক্যাশ রিজার্ভ রেশিও যদি বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে হাতে টাকাটা কম থাকবে, হাতে টাকা কম থাকে তাহলে লোনটা কম দিতে পারবে, মানি সাপ্লাই কম এন্ড প্রাইস। বুঝলি গল্পটা? এটাই লেখা আছে ওখানে পয়েন্ট। তাহলে সিআরআর যদি বাড়িয়ে দেয়, আরবিআই যদি সিআরআর বাড়িয়ে দেয়, ঠিক আছে, সিআরআর বাড়িয়ে দিলে কি হবে? ক্যাশ রিজার্ভ, এই যে একটা টার্ম আসছে আগের পয়েন্টও বোঝালাম ক্যাশ রিজার্ভ। ক্যাশ রিজার্ভ মানে জানিস কি? কমার্শিয়াল ব্যাংকের হাতে যে টাকাটা মজুদ থাকে তাকে বলে ক্যাশ রিজার্ভ। ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংকের হাতে যে টাকাটা থাকে তাকে বলে ক্যাশ রিজার্ভ। তার মানে কি? আরবিআই যদি সিআরআর বাড়িয়ে দেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে ক্যাশ রিজার্ভ বেশি হবে না কম হবে? কম হবে। ক্যাশ রিজার্ভ যদি কম হয় তাহলে লোন কম দিতে পারবে, লোন কম দিলে মানি সাপ্লাই কম, আর মানি সাপ্লাই কম হলে প্রাইস কম। ওকে নেই? মানে বুঝতে পারলি? দেখ এইগুলো এই কোশ্চেনটা না মানে কোনো কঠিন কোশ্চেন না, কিন্তু একদম সোজা কোশ্চেন কিন্তু। কিন্তু যখন বই পড়ে দেখবি না বই পড়তে কঠিন লাগবে, কিন্তু একবার বুঝে গেলে তুই নিজের মতন ভাষায় এটা কিন্তু তুই বানাতে পারবি না। জাস্ট একবার বুঝলেই বানাতে পারবি। দেখ আমি বলছি এই যে এই চারটা, দেখ এই চারটা, এইটা পড়া থাকলে তুই নিজেই সুন্দর করে লিখে দিতে পারবি। এইটা পড়া থেকে তুই লিখে দিতে পারবি। আর এই কোশ্চেনটা আসছে কিন্তু পরীক্ষায়, আমি বলে দিই। এই দেখ কি লেখা আছে, দেখ পড় প্রথম পয়েন্ট। সেকেন্ডটা কি বলেছে বল? সেকেন্ডটা বলছে দা হায়ার অফ সিআরআর, মানে সিআরআর যত রেট বাড়বে, মানে আরবিআই যত সিআরআর বাড়াবে, তাহলে সিআরআর বাড়ালে কি হবে? ক্যাশ রিজার্ভ বেশি হবে না কম হবে? ছবি দেখ, খাতায় টুকলি তো, খাতায় দেখে 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 বল না। কম হবে। বলছে দা হায়ার দা সিআরআর উইথ সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক যদি সিআরআর রেটটা বাড়িয়ে দেয় তাহলে
দ্য লোয়ার উইল বি দ্য লিকুইডিটি। লিকুইডিটি মানে জানিস, লিকুইডিটি মানে ক্যাশ ইন দ্য সিস্টেম। তার মানে যত মানে সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই যত তোর সিআরআর রেট বাড়িয়ে দেবে, কার কাছে টাকা কম থাকবে? কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকাটা কিন্তু কমে যাবে, টাকাটা কম থাকবে, ঠিক আছে তো? অ্যান্ড লোয়ার উইল বি দ্য লোন ইন দ্য ইকোনমি। তাহলে ইকোনমিতে লোনটা কম দেবে, আর লোন যদি কম দেয় তাহলে কি হয়? মানি সাপ্লাই কমে যাবে। উল্টো হবে, সিমিলারলি সিআরআর যদি কমে যায়, সিআরআর পার্সেন্টেজ কমে যায়, তাহলে মানি সাপ্লাই বেড়ে যাবে ইকোনমি। এটাই বলতে চেয়েছে, ঠিক আছে? ক্যাশ রিজার্ভ বেশি হলে এবার কি বলবো? এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এটা কি? এটা কি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও? তো এটাও একে দেখিয়ে দিই। এটা সিআরআর বোঝানো, আমি এসএলআর বলবো, এসএলআর। লিখবো স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। লিকুইডিটি মানে কি বলতো? লিকুইড মানে জানিস? লিকুইড মানে তারল্য। লিকুইড মানে তরল, তরল তারল্য যেটাকে বলে, মানে ক্যাশ। ক্যাশকে বোঝায়, ক্যাশ। লিকুইড মানে ক্যাশকে বোঝানো। দেখ এরা কি বলছে, দেখ এটা আছে, এখানে একটুখানি এটা উদাহরণটা বললাম, এবার বোঝাচ্ছি। দেখ আমাদের উদাহরণ ছিল ব্যাংক অফ ইন্ডিয়া, এনডিটিএল। এনডিটিএল মানে কি বললাম? ডিমান্ড নেট ডিমান্ড টাইম লাইবিলিটি, ঠিক আছে? নেট ডিমান্ড টাইম লাইবিলিটি। লাইবিলিটি কেন জানিস তো? লাইবিলিটি মানে কি? ব্যাংকের কাছে তো লাইবিলিটি থাকে। আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই, আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংকের তো একটা লাইবিলিটি থাকে একটা। যখন যাবো ব্যাংকের কাছে, ব্যাংক টাকাই বাধ্য, ব্যাংকের একটা লাইবিলিটি, তাই তো? তাই জন্য বলে এনডিটিএল মানে টোটাল ডিপোজিট। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে টোটাল যত টাকা জমা আছে, ঠিক আছে? ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে টোটাল যত টাকা জমা আছে, তার মধ্যে
ধর আরবিআই এই যে রেট গুলো কে সেট করেছে, এসএলআর এর রেট কে সেট করেছে, আরবিআই এসএলআর এর রেট সেট করে দেয়। ঠিক আছে, বলছে যে যতটা ধর আরবিআই রেট সেট করে দিয়েছে না, তার মধ্যে কমার্শিয়াল ব্যাংকে কিছু টাকা মেনটেন করতে হয়। ধর সাপোজ ধর ব্যাংক অফ ইন্ডিয়ায় কত টাকা জমা আছে, ব্যাংক অফ ইন্ডিয়া নেট 1 লাখ টাকা জমা আছে, আরবিআই ধর এসএলআর করে দিয়ে 10%। তার মানে ব্যাংক অফ ইন্ডিয়া 1 লাখের 10% 10,000 টাকা, 10,000 টাকা আলাদা করে সরিয়ে রেখে, নিজের কাছে সরিয়ে রেখে বাকি 90,000 টাকা কি করবে, পাবলিককে লোন দেবে। যদি আরবিআই 10 থেকে 20% করে দেয়, তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া 20,000 টাকা সরিয়ে 80,000 টাকা লোন দেবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ব্যাপারটা, যদি তোর এসএলআর বেড়ে যায়, যদি তুই এসএলআর বাড়িয়ে দিস, যে কোনো ব্যাংক, যে যদি আরবিআই যদি এসএলআর বাড়িয়ে দেয়, তাহলে তোর ক্যাশ রিজার্ভ কমে যাচ্ছে, তাই ক্যাশ রিজার্ভ কমছে, এসএলআর যত বাড়ছে আস্তে আস্তে ক্যাশ রিজার্ভটা কমছে। আর ক্যাশ রিজার্ভ যদি কম হয়ে যায়, তাহলে লোনটা কম দিবি, লোন কম হলে মানি সাপ্লাই কম হলে প্রাইস কম। তাহলে তোকে আমি এখনো পর্যন্ত কি পড়ালাম বল, সিআরআর পড়ালাম, মানে এই টপিক এখন সিআরআর, আর কি পড়ালাম বল, এসএলআর। এই দুটোকে মেলালে কি হয় জানিস তো, এলআরআর। এলআরআর, এই দুটোকে মেলালে হয় এলআরআর। কি বললাম, সিআরআর আর এসএলআর দুটোকে মেলালে হয় এলআরআর। এলআরআর এর ফুল ফর্ম লিকুইডিটি রিজার্ভ রেশিও। এর ফুল ফর্ম হচ্ছে লিকুইডিটি রিজার্ভ রেশিও। তাহলে কি বললাম, সিআরআর আর এসএলআর দুটোকে মেলালে হয়, মানে দুটোকে মেলালেই হয় এলআরআর, লিকুইডিটি রিজার্ভ রেশিও। এবার নরমালি ভাব, এলআরআর বাড়লে কি হবে, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এলআরআর বাড়লে কি হবে, কোনো ব্যাপার না। কেননা আমি কি বলছি, এলআরআর কিভাবে তৈরি হয়, এলআরআর কিভাবে তৈরি হয়, দেখ এলআরআর কিভাবে তৈরি হয়, সিআরআর আর এসএলআর দুটোকে মেলালেই তো এলআরআর তৈরি হয়। তাহলে তুই বল, সিআরআর যখন বেড়ে গেছিল, এখানে লিখছিস, এখানে উপরে লেখা ছিল না, এই দেখ, সিআরআর যখন বেড়ে গেছিল তখন মানি সাপ্লাই কি হয়েছিল, সিআরআর যখন বেড়ে গেছিল মানি সাপ্লাই কমে গেছিল, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, এখানে ছোট করে লিখেছি বোঝার জন্য, সিআরআর যখন বেড়ে গেছিল তখন মানি সাপ্লাই কমে গেছিল, মানে প্রাইস কম, মানে তো প্রাইস কম। আবার এসএলআর যখন বেড়ে গেছিল তখন মানি সাপ্লাই কমে গেছিল, এবার তো করলাম, তাহলে প্রাইস কম। তাহলে দুটোরই তো মিলিত ফল এলআরআর, তাহলে বলতে পারি এলআরআর বেড়ে গেল, মানি সাপ্লাই কমে যাবে, তাহলে প্রাইস কম হবে। বুঝতে পারলি ব্যাপারটা, আশা করি এই পয়েন্টটা ধরতে পারলি কি বলতে চাইলাম। বুঝলি তো, এবার দেখ, বুঝলি তোকে, এবার দেখ এখানটা দেখ কি লেখা আছে, দেখ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিওটা কি লিখেছে, বলছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও ইজ দ্য মিনিমাম পোরশন অফ টোটাল ডিপোজিট। টোটাল ডিপোজিট যেটা আছে কমার্শিয়াল ব্যাংকের কাছে, টোটাল যত টাকা জমা আছে তার একটা মিনিমাম পার্সেন্টেজ বা মিনিমাম পোরশন হুইচ দ্য কমার্শিয়াল ব্যাংক আর রিকোয়ার্ড টু কিপ উইথ themselves ইন দ্য ফর্ম অফ রিজার্ভ অর ব্যালেন্স। তার মানে কি বুঝতে পেরেছি, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে টোটাল যত টাকা জমা আছে তার মধ্যে একটা পার্সেন্টেজ টাকা ও সরিয়ে রাখে, বাকি একটা পার্সেন্টেজ টাকা, আগেটা সিআরআর কি বুঝতে পারি, যত টাকা জমা আছে তার মধ্যে একটা পার্সেন্টেজ টাকা কাকে দিয়ে দেবে, আরবিআই কে দেবে। আর এখানে এসএলআর মানে কি, যত টাকা জমা আছে তার একটা পার্সেন্টেজ টাকা নিজের কাছেই রাখবে, ও কিন্তু আরবিআই কে দেবে, কিন্তু এই পার্সেন্টেজ কে ঠিক করবে, আরবিআই। দ্য হায়ার অফ এসএলআর, আর বলার দরকার নেই, এসএলআর যদি বেড়ে যায় তাহলে কি হবে, মানি সাপ্লাই কি হবে, কমে যাবে। এসএলআর যদি বেড়ে যায় তাহলে লোন কম হবে, ইকোনমিতে লোন কম, আর লোন কম মানে মানি সাপ্লাই কম। একই রকম ভাবে সিমিলারলি এসএলআর যদি কমে যায় তাহলে মানি সাপ্লাই বেশি, তখন তো মানি সাপ্লাই বেশি হবে, এসএলআর কমে গেলে মানি সাপ্লাই বেশি। এবার পড়বো কি বলতো, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট ফিস কাকে বলে, ওপেন মার্কেট মানে কি, ওপেন মানে কি খোলা, আর মার্কেট মানে বাজার। জানিস আমি তোকে বলছি, এই যে আমরা তো, তোরা তো পড়েছিস বা পরবর্তী সেমিস্টার গুলোতে পড়বি, শেয়ার পড়েছিস না ক্লাস 12 শেয়ার ডিবেঞ্চার। এই শেয়ার ডিবেঞ্চার কেনা হয় কোথায় গিয়ে জানিস, ওপেন মার্কেটে কেনা বেচা, স্টক মার্কেট। লোকের সামনে মানে এমন নয় যে লোকে চুপি চুপি কেনা বেচা হয়,
সবাই জানতে পারে, ঠিক আছে? তাহলে শেয়ার মার্কেট কেনা বেচা হয় কোথায় জানি? ওপেন মার্কেটে কেনা বেচা হয়। শেয়ার মার্কেট আমি বলবো যে শেয়ার মার্কেট কেনা বেচা হয় কোথায়? ওপেন মার্কেটে কেনা বেচা হয়। দেখ, এটা একটু আমি বলে দিচ্ছি। দেখ ব্যাপারটা কি হচ্ছে একটু বোঝাচ্ছি। এখানে লিখছি ওপেন মার্কেট। ছবিটা বলে দিচ্ছি। ওপেন মার্কেট, ওপেন মার্কেট অপারেশনস। ধর এটা ধর আরবিআই, এটা ধর আরবিআই, ঠিক আছে? এটা ধর পাবলিক, এটা ধর পাবলিক, ঠিক আছে? এগুলো পাবলিক, এগুলো আঁকলাম পাবলিক, ঠিক আছে তো? আর এটা ধর ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ধর ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? তার মানে এটা আরবিআই, এটা আরবিআই, এটা হচ্ছে পাবলিক, লিখে দেয় পাবলিক, আর এটাতে ব্যাংক অফ ইন্ডিয়া মানে হচ্ছে তোর কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে? তার মানে কি করছে, সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাছে না অনেক সিকিউরিটি থাকে, গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেন্ট্রাল ও গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করবে। স্যার কাকে বিক্রি করবে? ও ও পাবলিককেও বিক্রি করবে, ও আবার ব্যাংক অফ ইন্ডিয়াকেও বিক্রি করবে, ঠিক আছে? সবাইকেই বিক্রি করবে। ও কমার্শিয়াল ব্যাংকেও বিক্রি করবে, আবার পাবলিককেও বিক্রি করবে। তাহলে কি বললাম? সেল অফ সিকিউরিটিজ। কি করছে? সেল। কি বিক্রি করছে? সিকিউরিটি সেল করছে। তাহলে তুই বল, যখন ও পাবলিককে বিক্রি করবে বা ধর ব্যাংক অফ ইন্ডিয়াকে বিক্রি করবে, তাহলে পাবলিককে বিক্রি করলে পাবলিক টাকা দেবে, কাকে দেবে টাকাটা? আরবিআই কে দেবে। আবার ব্যাংক অফ ইন্ডিয়াকে বিক্রি করলে ব্যাংক অফ ইন্ডিয়া টাকা দেবে, কাকে টাকা দেবে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে বল? পাবলিকের হাত থেকে টাকাটা কমে আরবিআই কাছে চলে যাচ্ছে, আবার ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে টাকাটা কমে আরবিআই কাছে চলে যাচ্ছে। তাহলে এর ফলে কি হবে? তাহলে পাবলিকের হাতে বল বা ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে বল টাকা কম, টাকা যদি কম হয় তাহলে মানি সাপ্লাই কম, আর মানি সাপ্লাই কম হলে প্রাইস কম। এখানে এটাই বলেছে ওপেন মার্কেটটা পড়। দেখ কি লিখেছে, an open market operation refers to the buy, আমি এখন সেলিং বলছি, বাইং বলছি না, সেলিং বলছি। আমি কি বললাম? আমি এখন কি বলছি? an open market operation refers to, আমি এখন তোকে যে উদাহরণ দিলাম, কি উদাহরণ দিলাম? সেল। আমি কিন্তু কেনার উদাহরণ দিইনি, কেনার উদাহরণটা বলছি। কেনার উদাহরণটা কি সেলের অপোজিট হয়, ঠিক আছে? an open market operation refers to the buying or selling of security, অর্থাৎ সিকিউরিটি কেনা বেচা করলে ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝায়? সিকিউরিটি কেনা বেচা করা, লাইক গভর্নমেন্ট বন্ড উইথ পাবলিক এন্ড ব্যাংক। মানে এটা কি শুধুমাত্র ব্যাংকের সঙ্গে কেনা বেচা হয় না, ব্যাংক এবং পাবলিক দুজনের সঙ্গে কেনা বেচা, এটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। দ্য আরবিআই সেল গভর্নমেন্ট সিকিউরিটিজ, আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে, কেন জানি আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে? আরবিআই এর যে সরকারি তোর লগ্নিপত্র আছে এটাকে বলে, বা গভর্নমেন্ট সিকিউরিটি আছে, ও আরবিআই কেন বিক্রি করে? মার্কেটে প্রচুর টাকা আছে, মার্কেট থেকে টাকা তোলার জন্য। মার্কেটে যে টাকাগুলো পড়ে আছে সেই টাকাগুলো তোলার জন্য। ব্যাংকের কাছে টাকা আছে, ব্যাংকের থেকে টাকা নেবে। তারপর পাবলিকের টাকায় পাবলিকের টাকা নেবে। এই জন্য বেঁচে দেয়। তো এইগুলো যখন যাদেরকে বেচছে, সে পাবলিককে বেচুক বা ব্যাংককে বেচুক, তো যাদেরকে বেচে তার থেকে টাকা নেবে, সেই টাকাগুলো আবার আরবিআই কাছে জমা পড়ে যাবে। ঠিক আছে তো? তো এখানে লিখেছে দ্য আরবিআই সেল গভর্নমেন্ট সিকিউরিটি টু কন্ট্রোল ফ্লো অফ ক্রেডিট। এই ক্রেডিট মানে ফ্লো অফ ক্রেডিটটাকে কন্ট্রোল করার জন্য, মানে যাতে টাকা ধার দিতে না পারে, ব্যাংক অফ ইন্ডিয়া যাতে টাকা ধার দিতে আর না পারে, বা টাকা আগে যারা ধার দিত এখন যদি ধারটা দেওয়া কমিয়ে দেয়, তার জন্য ওকে সিকিউরিটি গুলো বিক্রি করে ওর থেকে টাকা তুলে নিচ্ছে। কি বললাম বুঝতে পারলি তো? অ্যান্ড বাই গভর্নমেন্ট। স্যার উল্টো উদাহরণটা কি বললেন বলবেন? দেখ, সাপোজ ধর আরবিআই এর গায়ে যেমন সিকিউরিটি থাকে, ও তো সিকিউরিটি ব্যাংক অফ ইন্ডিয়াকে বেচতে পারে। উল্টো হতে পারে না? উল্টো হতে পারে না? ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বেশ কিছু সিকিউরিটি আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কে বেচতে পারে কি পারে না? আরবিআই কে বেচ, আরবিআই কে বেচলো। তার মানে কি হলো? আরবিআই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কি করলো? সিকিউরিটি গুলো, আরবিআই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সিকিউরিটি গুলো কি করলো? কিনলো। তাহলে কিনলে টাকা এবার দেবে কে? এবার টাকাটা দেবে কে? আরবিআই দেবে। তা আরবিআই টাকা দিলে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে কি হয়? টাকা আসছে। টাকা আসছে মানে লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে। লোন দেওয়ার ক্ষমতা বেড়ে গেলে কি বেড়ে যাবে? মানি সাপ্লাই বেড়ে যাবে, আর মানি সাপ্লাই বাড়লে ব্যাস, মানি সাপ্লাই বাড়লে প্রাইস বাড়ে। তো এটাই লিখতে চাইছি এখানে। বলেছে ক্যান বাই গভর্নমেন্ট সিকিউরিটি টু ইনক্রিজ ক্রেডিট ফ্লো। এর মধ্যে ওপেন মার্কেট অপারেশনটা কি বলেছিল? এই
এবার লেখ একটা ফর্মুলা লেখ, মার্জিন রিকোয়ারমেন্ট একটা ফর্মুলা লেখ, মার্জিন রিকোয়ারমেন্ট। মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস লোন স্যাংশন। লিখবো, এখানে লিখে দিই। লেখ মার্জিন রিকোয়ারমেন্ট কি বললাম ফর্মুলাটা? মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস লোন অ্যামাউন্ট। মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস লোন অ্যামাউন্ট। কি লিখলি? মার্কেট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস লোন অ্যামাউন্ট। তো দেখ এখানে কি হতে পারে, এই যে উদাহরণটা বললাম যেটা বিভিন্ন রকমের উদাহরণ হতে পারে। মানে আমরা যখন ব্যাংকের থেকে লোন নিতে যাই, ধর একটা ধর কি বলতো ওটাকে, গোল্ড লোন, তাই তো? মুথুট ফাইন্যান্স আছে না, মুথুট ফাইন্যান্স কি দেয়? গোল্ড লোন দেয়, তাই তো? তো ধর মুথুট ফাইন্যান্স, ঠিক আছে তো? এবার ধর এখানে ধর একজন চাকরি করে, তার নাম কি, ধর মিস্টার এক্স, ঠিক আছে তো? আর ধর এই ব্যাংকের কাছে, মুথুট ফাইন্যান্সের কাছে লোন যেতে গেছে, ধর অভিক বলে একটা ছেলে লোন যেতে গেছে। ও বলেছে ও বলেছে আমার লোন দরকার। অভিক বলেছে মুথুট ফাইন্যান্সে গিয়ে বলেছে আমার লোন দরকার। বলছে কত টাকা লোন? বলছে 1,00,000 টাকা লোন দরকার। ও বলছে 1,00,000 টাকা লোন দরকার। তো মুথুট ফাইন্যান্সে গিয়ে কার সঙ্গে কথা বলছে? এক্স। এক্স ওখানে এমপ্লয়ি, এক্স এর সঙ্গে কথা বলে ওই ব্যবস্থাগুলো করে দেয়। তাহলে অভিক এক্স কে বলেছে আমার 1,00,000 টাকা লোন দরকার, তো মুথুট ফাইন্যান্সে শুনছি লোন পাওয়া যায়। বলছে হ্যাঁ লোন পাওয়া যায়, কিন্তু এখানে লোন পেতে গেলে গোল্ড বন্ধক রাখতে হয়, গোল্ড বন্ধক রেখে লোন পাওয়া যায়। বললো ঠিক আছে, তাহলে 1,00,000 টাকা লোন লাগবে, তাহলে আমার কত টাকা গোল্ড বন্ধক রাখতে হবে, কত টাকা গোল্ড রাখতে হবে? বলছে 1,00,000 টাকা যদি তোমার লোন লাগে, তাহলে তোমাকে মিনিমাম 1,10,000 বা 1,20,000 বা 1,30,000 এরকম লোন, মানে তোমাকে গোল্ড মজুত রাখতে হবে, গোল্ড তোমাকে মজুত রাখতে হবে, ঠিক আছে? তো বললো ঠিক আছে। বলছে কেন আমি 1,00,000 টাকা লোন নেবো, আমি 1,00,000 টাকা বেশি? বলছে তুমি এই যে লোনটা নিয়ে যাবে, লোনের টাকা যদি তুমি যদি লোনের টাকা না পাই, তুমি চলে যাও, তো তোমাকে কিন্তু লোন পেতে গেলে তোমাকে বেশি মজুত রাখতে হবে, ঠিক আছে? সিকিউরিটি জমা দিতে হবে, সিকিউরিটি অ্যামাউন্টটা বেশি হতে হবে। তো দেখ না এখানে কি লিখেছি, মার্জিন রিকোয়ারমেন্ট বের করার ফর্মুলা কি? মার্কেট ভ্যালু অফ, তুই যত টাকা লোন নিবি তার চেয়ে অ্যাসেটের মার্কেট ভ্যালু বেশি হতে হবে। তুমি যত টাকা লোন নেবে তার থেকে মার্কেট ভ্যালু অফ অ্যাসেট বেশি হতে হবে। সিম্পল ব্যাপার। অভিক 1,00,000 টাকা লোন চেয়েছে, এবার ওর কাছে যা গোল্ড আছে, ও ধর 1,20,000 টাকার গোল্ড মজুত রেখেছে। কত টাকার গোল্ড মজুত রেখেছে? 1,20,000 টাকার গোল্ড মজুত রেখেছে, ঠিক আছে? তাহলে এখানে মার্জিন রিকোয়ারমেন্ট কত হলো? 20,000। 20,000 টাকা। তার মানে কি মার্কেট, এটা এরকম তুই যে কোনো উদাহরণ তুই ভাব, কত মানুষের তো কত, শুধু কি গোল্ড লোন হয়, আরো তো অনেক কিছু লোন হয়। বিভিন্ন রকমের লোন নিতে গেলে তাকে তো সিকিউরিটি রাখতে হয়, সিকিউরিটি জমা দিতে হয়, সিকিউরিটি। যে সিকিউরিটি জমা দিবি, তুই যত টাকা সিকিউরিটি জমা দিবি, ঠিক আছে তো? যত টাকা সিকিউরিটি, এই যেমন ধর বিভিন্ন জায়গা থেকে মানুষের লোন নেয় না, তাহলে তাকে সিকিউরিটি জমা রাখতে হয়। তো সিকিউরিটি অ্যামাউন্টটা বেশি হতে হবে, লোনের চেয়ে সিকিউরিটি অ্যামাউন্ট বেশি হতে হবে, এটাকে বলা হচ্ছে তোর মার্জিন রিকোয়ারমেন্ট। তো এবার ধর উদাহরণটা যদি বলা হয়, না দুটো কেস যদি আমি বলি, লোন, লোন, সিকিউরিটি, আর কি মার্জিন রিকোয়ারমেন্ট, এই মার্কসের মার্জিন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? লিখতে হবে। তাহলে ধর সাপোজ ধর আরবিআই তোকে এইটা সেট করে দেখে মার্জিন রিকোয়ারমেন্ট আরবিআই সেট করে দিয়েছে, আরবিআই ধর 20% সাপোজ সেট করে দিয়েছে 20%, ঠিক আছে তো? তুই সিকিউরিটি নিয়ে এসেছিস কত?
সিকিউরিটি ধর দিচ্ছিস 1,00,000 টাকা সিকিউরিটি জমা দিচ্ছিস, 1,00,000 টাকা সিকিউরিটি জমা দিচ্ছিস, ঠিক আছে? তাহলে আরবিআই সেট করেছে কত জানিস? 20%, মার্জিন রিকোয়ারমেন্ট 20% সেট করেছে, তার মানে কত? 20,000 টাকা। তাহলে তোকে লোন দিচ্ছে কত টাকা? 80,000 টাকা। সিকিউরিটি ওই 1,00,000 টাকা জমা রাখছিস, কিন্তু আরবিআই সেট করেছে কত? এখন 30% মার্জিন রিকোয়ারমেন্ট সেট করেছে, মানে কত? 30,000 টাকা মার্জিন রিকোয়ারমেন্ট। তাহলে লোন কত পাবি সেক্ষেত্রে? 70,000 টাকা। তার মানে তুই কি বলতে পারলি? মার্জিন রিকোয়ারমেন্ট যদি আরবিআই বাড়িয়ে দেয়, মার্জিন রিকোয়ারমেন্ট যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? মার্জিন রিকোয়ারমেন্ট যদি বাড়িয়ে দেয় তাহলে লোনের ক্ষেত্রে কি হবে? লোন বাড়ছে না কমছে? লোন তো কমছে, ঠিক আছে? লোন কমছে, লোন কমলে কি হবে? মানি সাপ্লাই কমছে। ঠিক আছে? মার্জিন রিকোয়ারমেন্ট যখন বাড়িয়ে দেবে তখন লোন কমছে, আর লোন কমলে মানি সাপ্লাই কমছে, আর মানি সাপ্লাই কমলে প্রাইস কমছে। এটাই তোকে বলে দিই, ঠিক আছে তো? তার মানে এটাই কিন্তু তোকে বলতে চেয়েছে। তাহলে কি বলতে পারলি? তাহলে এখানে দেখ কি লেখা হয়েছে, আঁকাটা হয়েছে এটা। এবার দেখ, তো উল্টো তো হতো, উল্টো আর বললাম না। মার্জিন রিকোয়ারমেন্ট যদি এখনই সরকার যদি কমিয়ে দেয়, আরবিআই যদি কমিয়ে দেয় মার্জিন রিকোয়ারমেন্ট, তাহলে কি হবে? তখন প্রাইস বেড়ে যাবে। এখানে বলছে মার্জিন রিকোয়ারমেন্ট, মার্জিনটা কি? ডিফারেন্স বিটুইন অ্যামাউন্ট অফ লোন আর মার্কেট ভ্যালু অফ সিকিউরিটি। কার মধ্যে ডিফারেন্স? লোন আর সিকিউরিটির ডিফারেন্সটাকে বলে মার্জিন। অফার্ড বাই দ্য বড়োয়ার, অফার্ড বাই দ্য বড়োয়ার এগেইনস্ট দ্য লোন। তাহলে কে এটা অফার করে? কে? বড়োয়ার অফার করে লোনের এগেইনস্টে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড ইনক্রিজ ইন মার্জিন, মার্জিন যদি বেড়ে যায়, মানে মার্জিন রেট যেটা বললাম এটা যদি বেড়ে যায়, মার্জিন রিকোয়ারমেন্ট যদি বাড়িয়ে দেয়, ঠিক আছে? রিডিউস দ্য বড়োয়ার ক্যাপাসিটি, ঠিক আছে? তার মানে আজকে ধর তোর মার্জিন রিকোয়ারমেন্ট যদি এখন বাড়িয়ে দেয়, যেমন আগে ছিল 20,000, তখন তুই 80,000 টাকা লোন পাচ্ছিলি। এখন যদি মার্জিন রিকোয়ারমেন্ট যদি হয়ে যায় 30,000, তখন লোন পাই 70,000 টাকা। তো ইন্টারেস্ট দেখাবে না আস্তে আস্তে, লোন নেওয়ার প্রবণতা কমে যাবে আস্তে আস্তে। Thus, there would be less credit creation in the market. See, on the other hand, a fall in margin requirement, উল্টো হয়, মার্জিন রিকোয়ারমেন্ট যদি কমে যায়, তাহলে তুই 1,00,000 টাকা লোন পেতে চাস, তুই ধর 1,00,000 টাকা সিকিউরিটি জমা দিয়েছিস, ঠিক আছে? 1,00,000 টাকা সিকিউরিটি জমা দিয়েছিস, তোকে ধর 95,000 টাকা লোন দিয়ে দিয়েছে, ঠিক আছে? আগে যেটা হচ্ছিল তুই 70,000 টাকা লোন পাচ্ছিস, এখন 95,000 টাকা লোন পাচ্ছিস, ভালো তো? অবশ্যই তুই এখানে উৎসাহ দেখাবি, এক্ষেত্রে কিন্তু মানি সাপ্লাই বেড়ে যাবে, মানে প্রাইস বেড়ে যাবে। হয়ে গেল? এবার দেখ, এবার কি বলছে, আর এখানে জাস্ট রিড করে দিলে হয়ে যাবে, এটা আর কি কিছু বোঝানোর সেরকম নেই, ঠিক আছে? ক্রেডিট রেশনিং, ঠিক আছে? ক্রেডিট রেশনিং বা বলতে পারি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট রেশনিং বা বলতে পারি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে বলেছি এটা হচ্ছে মানে সবাইকে লোন দেবে না, সিলেক্টেড কিছু এরিয়াকে লোন দেওয়া হবে। সিলেক্টেড ক্রেডিট রেশনিং মানে কিছু লিমিট বেঁধে দিয়েছে। এই যে ক্রেডিট রেশনিং মানে ক্রেডিটের লিমিট, রেশনিং মানে লিমিট, ক্রেডিট লিমিট, ক্রেডিটটা লিমিট করে দিয়েছে, ঠিক আছে তো? বলছে ক্রেডিট রেশনিং রেফার্স টু আ মেথড, এটা একটা মেথড in which the central bank give direction to commercial bank to give or not give credit for certain person to particular sector। ভালো করে শুনবি, ক্রেডিট রেশনিং বলতে কি বোঝায়? বলছে এটা একটা মেথড, ঠিক আছে, যেখানে সেন্ট্রাল ব্যাংক ডিরেকশন দিয়েছে। কাকে দিয়েছে? সেন্ট্রাল ব্যাংক কাকে ডিরেকশন দেয়? কমার্শিয়াল ব্যাংকে ডিরেকশন দেয় কি কি করা উচিত আর কি করা উচিত নয়, অর্থাৎ কাকে লোন দেবে আর কাকে লোন দেবে না, কাকে লোন দেবে আর কাকে লোন দেবে না, ডিরেকশন দিয়েছে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে, ঠিক আছে? ফর সার্টেন পারপাস, কি পারপাস? মানে এমন কিছু পারপাসে এটা খুব জরুরি দিতে হবে। ফর সার্টেন পারপাস টু পার্টিকুলার সেক্টর, সব সেক্টরকে লোন দেবো না, পার্টিকুলার ওই সেক্টরকেই লোন দাও, যেই সেক্টরের খুব প্রয়োজন সেই সেক্টরকেই লোন দাও, এবং পার্টিকুলার পারপাস, ঠিক আছে? সার্টেন পারপাস, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকবে, মানে বুঝতে পারছো, তাকেই লোন দাও। বলছে দিস মেথড রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ ক্রেডিট, এই মেথডটা রেস্ট্রিক্ট করছে ফ্লো অফ ক্রেডিট, মানে যে এত যে লোন দিচ্ছে লোনের ফ্লোটাকে কন্ট্রোল করতে। কন্ট্রোল বলছে, রেস্ট্রিক্ট মানে বুঝিস তো, কন্ট্রোল করা, লোনটা কমানো। রেস্ট্রিক্ট মানে বুঝিস তো, আগে যে প্রচুর প্রচুর লোন দিচ্ছিল লোনটাকে রেস্ট্রিক্ট করছে, লোন দেওয়াটাকে রেস্ট্রিক্ট করছে, ঠিক আছে? ক্রেডিট ফ্লোটাকে রেস্ট্রিক্ট করছে ইন আনডিজায়ারেবল সেক্টর, ঠিক আছে, এন্ড ডাইভার্ট ইট ইনটু দ্য মোস্ট ডিজায়ারেবল সেক্টর। বলছে লোন তাকেই দাও যার খুব প্রয়োজন, যার খুব প্রয়োজন তাকেই লোন দাও, যার দরকার নেই তাকে লোন দিও।
For example, central bank has raised the maximum ceiling on agriculture sector to promote the flow of credit to rural sector. দেখ এগ্রিকালচার সেক্টর মানে যারা কৃষি কাজ করে তাদেরকে ম্যাক্সিমাম লোন দাও, তাদেরকে ম্যাক্সিমাম লোন দাও, এটা বলতে চাইছি। ঠিক আছে, প্রাইমারি সেক্টরকে লোন দাও, যেটা দরকার প্রয়োজন, যেটা প্রয়োজন তাদেরকে লোন দাও। মানে এমন না দেশের অবস্থা খারাপ এখন তুই এগ্রিকালচার বলি না লোন পাওয়া যাবে না, এটা হবে না। এগ্রিকালচার কাকে লোন দাও, ওদেরকে লোন দিতেই হবে, ওদেরকে লোন না দিলে চলবে না, দেশের অবস্থা আরো খারাপ হবে। ঠিক আছে, মোরাল সুয়েশন, তো মোরাল সুয়েশনটা জিনিসটা কি, এটা একদম সিম্পল ব্যাপার। এখানে কি বললাম, এটাকেই বলছিলাম রিকোয়েস্ট করবে তোকে, এমন না যে তোকে জোর গলায় বলবে রিকোয়েস্ট, খুব নম্রভাবে বলবে, মানে ভালো মতন বলবে। কমার্শিয়াল ব্যাংকে বলবে খুব ভালো মতন বলবে, সেটা তুই শুনতেও পারিস আবার তুই নাও শুনতে পারিস। বলছে কি মোরাল সুয়েশন is a request by the RBI to the commercial bank, রিকোয়েস্ট, দেখি একটা কথা বলি, রিকোয়েস্ট করবে কমার্শিয়াল ব্যাংককে, ঠিক আছে, টু টেক স্পেসিফিক মেজার অ্যাজ পার ইকোনমিক ট্রেন্ড। বলছে দেশের অবস্থা খুব খারাপ, তুমি এখন লোন দিও না, এইভাবে লোন দিও না, এইভাবে লোন দিও না, এত লোন দিও না, রিকোয়েস্ট করবে। কমার্শিয়াল ব্যাংক শুনতেও পারে নাও শুনতে পারে, সেটা তার ব্যাপার। যদি শোনে তো ভালো, না শুনলে ও অন্য রকমের কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে, মানে জোর জবরদস্তি এমন কোনো শাস্তি পাবে না ওর জন্য কোনো, ও অন্য জায়গা দিয়ে কিছু কাজ করবে, অন্য জায়গা দিয়ে কিছু কাজ করবে। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স আরবিআই বলছে আরবিআই মে ডাইরেক্ট ব্যাংক নট টু গিভ আউট সার্টেন লোন। বলছে ইফ দ্য কমার্শিয়াল ব্যাংক ডু নট ফলো দ্য অ্যাডভাইস, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক ডু নট ফলো দ্য অ্যাডভাইস এক্সটেন্ড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, নো পেনাল অ্যাকশন ইজ টেকেন এগেইনস্ট দেম। কমার্শিয়াল ব্যাংক যদি আরবিআই এর নির্দেশ ফলো না করে তার জন্য ওদের কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। আগের কেসে কোয়ান্টিটিভ টেকনিকে যদি ফলো না করে তাহলে শাস্তি আছে, তার জন্য শাস্তি আছে, কিন্তু এখানে ফলো না করে কোনো শাস্তি দিতে পারবে না। ঠিক আছে, কোনো শাস্তি নেই। আচ্ছা, the success of this method depend upon the cooperation between central bank, বলছে এই মেথডের সাকসেস কিভাবে আসবে জানিস, কমার্শিয়াল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংকের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে কিন্তু সাকসেসটা আসে। ঠিক আছে তো, আচ্ছা এবার এটা আমি তোকে কি পড়িয়ে দিলাম বল, কোনটা পড়ালাম, মনিটারি পলিসি পড়িয়ে দিলাম। এবার ফিসকাল পলিসিটা দুটো পয়েন্ট আছে, এটা পড়িয়ে ফেলবো আজকে। ফিসকাল পলিসি লিখবে, ফিসকাল পলিসি কি লিখবি, দোজ পলিসি, দোজ পলিসি and rules, ঠিক আছে তো, which is made by the government, which is made by the government, কোন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, which is made by the government, which is made by the government, ঠিক আছে, is called fiscal policy, is called fiscal policy, which is made by the government, which is made by the government is called fiscal policy। তাহলে কি বলেছে, দিস বলছে দোজ পলিসি, সেই পলিসিকে ফিসকাল পলিসি বলবো, দোজ পলিসি এন্ড রুল, সেই পলিসি বা সেই রুলকে ফিসকাল পলিসির মধ্যে ফেলা হবে যেটা কিনা মেড বাই গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট মেড করবে, গভর্নমেন্ট তৈরি করবে, এটাকে বলে ফিসকাল পলিসি। আমি দুটো পয়েন্ট বলেছিলাম, দুটো পয়েন্ট অ্যানালাইসিস করব, হয়ে যাবে। ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, লেখ ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, লেখ কি লিখবি, গভর্নমেন্ট স্পেন্ডস, লেখ গভর্নমেন্ট স্পেন্ডস huge amount
হিউজ অ্যামাউন্ট on on infrastructural and administrative activities. তাহলে কি বলেছে, গভর্নমেন্ট মানে সরকার খরচা করবে, প্রচুর টাকা খরচা করবে কোথায়, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, কিছুক্ষণ আগেই বললাম ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বড় বড় জিনিস তৈরি করে গভর্নমেন্ট, বা ধর অ্যাডমিনিস্ট্রেটিভ এই সমস্ত যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ঠিক আছে, পুলিশ স্টেশন, ল, বড় বড় ব্রিজ, ঠিক আছে, বড় বড় ব্রিজ তৈরি করলো, উড়ালপুল তৈরি করলো, টানেল তৈরি করলো, এই সমস্ত জায়গায় সরকার প্রচুর 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 টাকা খরচা করে, ঠিক আছে। তো গভর্নমেন্ট স্পেন্ড হিউজ অ্যামাউন্ট অন ইনফ্রাস্ট্রাকচার এন্ড এই সমস্ত জায়গায় গভর্নমেন্ট প্রচুর খরচা করে। Government spend huge amount on infrastructural and admin activities to control the situation, to control the situation, to control the situation, to control the situation of excess demand, বা তুই ইনফ্লেশন বলতে পারিস, of excess demand। কন্ট্রোল করা মানে কন্ট্রোল মানে কি, কমানো, মানে খরচা করাটা কমানো। গভর্নমেন্ট প্রচুর টাকা খরচা করে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর টাকা খরচা করে, তাহলে এখন ওই সমস্ত জায়গায় খরচা করাটা কন্ট্রোল করতে হবে বলছে, ঠিক আছে। দেশের এক্সেস ডিমান্ড সিচুয়েশনে কিন্তু এটাকে কন্ট্রোল বলতে, দেশের ইনফ্লেশন সিচুয়েশনে এটাকে কন্ট্রোল করো, ঠিক আছে। ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করলে গভর্নমেন্ট শুড রিডিউস, ঠিক আছে, ইটস এক্সপেন্ডিচার অন maximum possible extent, ঠিক আছে, ফুল স্টপ। বলছে গভর্নমেন্টের উচিত কি এই সমস্ত খরচাগুলো করা কমানো, ঠিক আছে, যতটা ম্যাক্সিমাম যতটা সম্ভব ততটা খরচা কমিয়ে দিন, যতটা পারো। এখন না কাজ করুক, আবার দেশের পরিস্থিতি ভালো হোক, তারপর আবার খরচা করুক, ঠিক আছে। এখন একটু বন্ধ রাখ। হুইচ উড রেজাল্ট, পাশেই লেখ হুইচ উড রেজাল্ট, reduce the level of AD, reduce the level of AD, AD মানে জানিস ইকোনমিক্স পড়ছি আপনি, এগ্রিগেট ডিমান্ড in the economy, ঠিক আছে, and helps to correct, ঠিক আছে, ইনফ্লেশনারি প্রেসার, in the economy। ইনফ্লেশনারি পর economy পর and helps to correct inflationary pressure in the economy, ঠিক আছে। কি সুন্দর কথা বলেছে, গভর্নমেন্ট স্পেন্ড হিউজ অ্যামাউন্ট অন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, গভর্নমেন্ট এই সময় প্রচুর খরচা করে, তো এখন সেটাকে কন্ট্রোল করতে হবে, টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, এক্সেস ডিমান্ডে কিন্তু কন্ট্রোল করতে হবে। প্যারা চেঞ্জ করে কি লিখেছি, গভর্নমেন্ট শুড রিডিউস ইট এক্সপেন্ডিচার ম্যাক্সিমাম পসিবল এক্সটেন্ট, যতটা সম্ভব খরচাটা কমাক। হুইচ উড রেজাল্ট, এরপরে রেজাল্টটা কি পাবো, যে লেভেল অফ এডিটা কমে যাবে, মানে লোকের যে এত ডিমান্ডটা কমে যাবে ইকোনমিতে, মানে দেশে লোকে এত ডিমান্ড করে, ডিমান্ডটা কমে যাবে। and helps to correct inflationary pressure in the economy। আচ্ছা, এটা যেটা বললাম এটাকে একটু ফ্লো চার্টে দেখিয়ে দিচ্ছি। ফ্লো চার্ট, রিডিউস দ্য অ্যামাউন্ট স্পেন্ডিং, ফ্লো চার্ট, হ্যাঁ কালি চেঞ্জ করে দিই।
reduce the amount spending, ঠিক আছে, on infrastructural activities, on infrastructural activities, বুঝছিস? হ্যাঁ এখানে কত জায়গায় on infrastructural activities, হয়ে যাবে down arrow দিয়ে লে circulation of money reduce, circulation of money reduce, আবার ডাউন অ্যারো দিয়ে লেখ reduce the income level, reduce the income level, ঠিক আছে, আবার ডাউন অ্যারো দিয়ে লেখ excess of aggregate demand, excess of aggregate demand control, এই যে এই লাইনটা কি লিখলাম, এটা মানে আমি যে উপরে যে 3-4 লাইন লিখলাম না, সেটাকে আর কি রেড কালি দিয়ে অ্যানালাইসিস মানে ফ্লো চার্ট করলাম। কি বললাম? রিডিউস দ্য অ্যামাউন্ট স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটিস, মানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটিকে খরচা করে দেশের গভর্নমেন্ট, সরকার খরচা করে। তো বলছে এই খরচাগুলো করাটা কমাতে হবে। যদি এই খরচাগুলো করা কমাও, মানে এই খরচাগুলো করলে এখানে যারা কাজ করে যাবে, তো তাদের হাতে আর টাকাটা যাবে না। এবার সার্কুলেশন অফ মানি রিডিউস, দ্য মানি সার্কুলেশন বা মানি সাপ্লাইটা কমে যাবে, তাহলে মানি সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে ইনকাম লেভেল কমে যাবে। ইনকাম লেভেল যদি কমে যায় তখন এগ্রিগেট ডিমান্ডটা কন্ট্রোল হয়ে যাবে, এক্সেস এগ্রিগেট ডিমান্ড যেটা হচ্ছে ওটা কন্ট্রোল হয়ে যাবে। লাস্ট পয়েন্ট লেখ ইনক্রিজ ইন ট্যাক্সেস, লেখ ইনক্রিজ ইন ট্যাক্সেস, increase in taxes, like during excess demand, like during excess demand, during excess demand, comma, government increases the rate, government increases the rate, government increases the rate of taxes, the rate of taxes, government increases the rate of taxes, and like and even imposes, and even imposes, মানে impose থেকে এসেছে imposes, imposes some new taxes, some new taxes, some new taxes, full stop. It leads to decrease, it leads to decrease in the level of aggregate expenditure, in the level of aggregate expenditure, ঠিক আছে, in the economy, in the economy, and helps to control, and helps to control the situation of excess demand, the situation of excess demand. কি লিখেছে? দেশে যখন অতিরিক্ত ডিমান্ড থাকবে, গভর্নমেন্ট ইনক্রিজেস দ্য রেট অফ ট্যাক্স। এই যে আমি আগেও বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি,
যদি খুব ডিমান্ড থাকে দেশে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে, ওর নতুন নতুন ট্যাক্স, মানে আগে যা ট্যাক্স রেট ছিল ট্যাক্স রেট বাড়িয়ে দাও, অথবা এটাও করতে ট্যাক্স রেট বাড়িয়ে দাও, তার পাশাপাশি এটাও নতুন নতুন ট্যাক্স চালু করে দাও, নতুন ট্যাক্স চালু করে দাও। বলছে কি ইভেন ইম্পোজেস সাম নিউ ট্যাক্সেস। তাহলে গভর্নমেন্ট কি করতে পারে, রেট অফ ট্যাক্স বাড়িয়ে দেবে। দেখ না, আগে যা ট্যাক্স নিত, এখন যদি ট্যাক্স রেট বাড়িয়ে দেয়, লোকের ইনকাম কমে যাবে। লোকের তো ইনকাম কমে, ট্যাক্স যদি গভর্নমেন্ট নিতে দেয়, ইনকাম কমে যাবে। আর ইনকাম কমে গেলে কি হবে, ইনকাম কমে গেলে মানি সাপ্লাই কম, আর মানি সাপ্লাই কম হলে প্রাইস কমতে বাধ্য। তো এটাই বলেছে, it leads to decrease in the level of aggregate expenditure in the economy and helps to control the situation of excess demand. ধর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা, বিফোর আর আফটার। এখানে বিফোর আর এখানে লিখছি আফটার। বিফোরে কি হচ্ছে, সাপোজ ধর আগে ট্যাক্স রেট ছিল 10%, আগে ছিল 10%, এখন ধর ট্যাক্স রেট হয়ে গেছে কত, 20%। আগে ইনকাম ছিল 10,000 তোর, আগে ধর তোর ইনকাম ছিল 10,000, এখনো ধর তোর ইনকাম আছে 10,000। ঠিক আছে, তাহলে তুই দেখ ছোট্ট একটা অঙ্কর মতন, দেখ তুই কি হচ্ছে, তোর ইনকাম 10,000 টাকা ছিল, ট্যাক্স বাদ দে 10% মানে 1,000 টাকা, তাহলে কত হলো, 9,000 টাকা হলো। এটাকে কি বলে, এটাকে বলে ডিসপোজেবল ইনকাম, শিখিয়েছিলাম ডিসপোজাল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম। এই কেসে ইনকাম 10,000, ট্যাক্স কত পার্সেন্ট, 20%, মানে 2,000, বাদ দে 8,000 টাকা। এটা হলো ডিসপোজেবল ইনকাম। তাহলে আগের কেসে তুই 9,000 খরচা করতে পারতি, এই কেসে 8,000 টাকা খরচা করতে পারছিস, তাই তো? তুই বুঝতে পারছিস তো, আগের কেসে তোর পারচেসিং পাওয়ার কত ছিল, এই কেসে পারচেসিং পাওয়ার ছিল আপ টু ₹9,000, আর এই কেসে পারচেসিং পাওয়ার কত ছিল, আপ টু ₹8,000। কেন এখানে আমার 1,000 কমে গেল কেন, ডিউ টু ইনক্রিজ ইন ট্যাক্স রেট, ডিউ টু ইনক্রিজ ইন ট্যাক্স রেট। ট্যাক্স রেট বেড়ে গেছে বলে আমার পার্চেসিং পাওয়ার কমে গেল, ফলে এক্সেস অফ এগ্রিগেট ডিমান্ড কন্ট্রোল হয়ে যাবে। এবার এক্সেস অফ এগ্রিগেট ডিমান্ড কন্ট্রোল। শেষ কি কোশ্চেনটা পুরো শেষ করে দেব। এক মিনিট।